তো আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে চারটে বেদিক, অর্থাৎ ঈশান, অগ্নি, বায়ু, নৈঋত। এই চারটেকে নিয়ে পড়াশুনো করব এবং এই দিকগুলোর মাহাত্ম্য, এই দিকগুলোর গুরুত্ব, এগুলো আমরা ডিটেইলে জানবো। তো এরপরে আমরা জোন সম্পর্কে জানবো পরবর্তী পার্টে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, জোন সম্পর্কে জানার আগে যেটা বেসিক সেটা আমাদেরকে জানতে হবে। যখন আমরা ছোটবেলায় পড়েছি ডাল্টনের পরমাণুবাদ, ডাল্টনের পরমাণুবাদ পড়বার পরে আমরা জানতে পেরেছি যে ডাল্টনের পরমাণুবাদের যে স্বীকার্যগুলো সেগুলো সঠিক নয়। কিন্তু আমাদেরকে ডাল্টনের পরমাণুবাদ পড়তে হয়েছে, কারণ ওইটা জানবার পরেই, ওটা হচ্ছে বেসটাকে জানবার পরেই আমরা হায়ার স্টাডি করতে পারি। যাই হোক, নর্মালি আমরা আজকে শুরু করবো উত্তর পূর্ব দিক থেকে। তাহলে উত্তর পূর্ব দিকটা হচ্ছে পবিত্রতম দিক। উত্তর পূর্ব দিক যেটা হচ্ছে গিয়ে, দিকে কুবের আর একদিকে ইন্দ্র, এই দুজনের ইনফ্লুয়েন্সে এই উত্তর পূর্ব দিকটাতে হিউজ এনার্জি ফ্লো হতে দেখতে পাওয়া যায়। এবং সেন্সিটিভ দিকগুলোর মধ্যেও উত্তর পূর্ব দিকটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহজে পীড়িত হয় এই উত্তর পূর্ব দিকটাই, সহজে ডিস্টার্ব হয়। আপনারা মানুষের বাস্তু সমস্যা দেখবেন তাদের জন্মকুণ্ডলিতে চতুর্থ ভাবটা যদি পীড়িত হয়, সেই ক্ষেত্রে তাদের বাড়িতে কিন্তু বাস্তু সমস্যা প্রকট ভাবে দেখতে পাওয়া যায়। তো উত্তর পূর্ব দিকটাকে আমরা বলছি সবচেয়ে পবিত্র দিক, এবং এর অধিপতি দেবতা তিনি হলেন শিব, ভগবান শিব। অধিপতি গ্রহ তিনি হলেন বৃহস্পতি। এই কোণটি হচ্ছে দিব্য শক্তি, আধ্যাত্মিক উন্নতি, শিক্ষা, জ্ঞান বিকাশের দিক। এই কোণে ম্যাগনেটিক এনার্জি, এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি পজিটিভিটি প্রাপ্ত হয়। পুরো সিস্টেমটাতেই ম্যাগনেটিক এনার্জি রয়েছে, এবং এই ঈশান করে ম্যাগনেটিক এনার্জির যে কোয়ালিটি সেটা হচ্ছে বেস্ট কোয়ালিটি। এবার নর্মাল আমাদের ম্যাগনেটিক কম্পাস দিয়ে তো আমরা এখানকার কোয়ালিটি আইডেন্টিফাই করতে পারবো না। আমরা যেটা করতে পারবো, অরা অ্যানালাইজার দিয়ে, আপনারা দেখবেন অরা অ্যানালাইজার, আমি আপনাদেরকে দেখাবো এরপরে। অরা অ্যানালাইজার দিয়ে আমরা বুঝতে পারি যে এই দিক পজিটিভ। কোনো একটা যদি একটা ফাঁকা মাঠ, একদম ফাঁকা মাঠ, তার একদম মাঝখানে দাঁড়িয়ে যদি আমরা মন্ত্র উচ্চারণ করি, ক্ষুদ্র স্বরে মন্ত্র উচ্চারণ করলে পরে দেখতে পাওয়া যাবে যে সবচেয়ে বেশি সব দিক চার্জ হচ্ছে। সব দিকে ঘুরে ঘুরে যদি আমি মন্ত্র উচ্চারণ করি, আর সব দিক চার্জ হচ্ছে। এর মধ্যে আমরা যখন অরা অ্যানালাইজার কিংবা পেন্ডুলাম দিয়ে মেপে দেখবো, তখন আমরা দেখতে পাবো সবচেয়ে বেশি পজিটিভিটি তৈরি হয়েছে ঈশান কোণে, এবং ঈশান কোণটা হচ্ছে সবচেয়ে বেশি ভাইবস পেয়েছে। তো করতে হবে কি, একটা মাঠকে চৌকো করে কেটে নিতে হবে। কেটে নিতে হবে না, একটা বাউন্ডারি দিয়ে নিতে হবে। বাউন্ডারি দিয়ে তারপরে এই কাজটা করতে হবে। এটা আপনারা সবাই যে কোনো সময় করে দেখতে পারেন। তো ঈশান কোণের যে পজিটিভ এনার্জি সঞ্চিত হচ্ছে, সেই এনার্জি সমস্ত রকম ভাবে ব্যবহারের পরে নৈঋত কোণ, সাউথ ওয়েস্টের দিকে প্রবাহিত হবে। ঈশান কোণে যত এনার্জি অ্যাকুমুলেশন হবে, সেটা দক্ষিণ পশ্চিমের দিকে আস্তে আস্তে এগোতে থাকবে। তাহলে উত্তর পূর্ব দিকটা হচ্ছে গিয়ে আমাদের একটা খুব সফট দিক, যেখানে আমাদের আধ্যাত্মিক চেতনা, সাবকনশিয়াস মাইন্ড এরা অ্যাক্টিভেটেড হবে। যে দিকটাকে কোনোভাবেই ডিস্টার্ব করা যাবে না। আমাদের মন, আমাদের অবচেতন মন, আমাদের গভীরতর মন তাকে যেই দিকটা নিয়ন্ত্রণ করবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এই উত্তর পূর্ব দিকটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন, মুক্ত, আবর্জনা বর্জিত রেখে দিতে হবে। কোন রকম অশান্তি, কোন রকম ঝামেলা, কোন রকম অস্ত্র শস্ত্র, কোন রকম বাতিল জিনিস এই উত্তর পূর্ব দিকটাতে আমরা রাখবো। তো যেমন ধরুন, কেউ যদি উত্তর পূর্ব দিকে জং পড়া জিনিসপত্র রাখেন, কিংবা উত্তর পূর্ব দিক থেকে যদি কারোর ওয়েস্ট ড্রেনেজ দেখতে পাওয়া যায়, মানে উত্তর পূর্ব দিক থেকে তার ওই ল্যাট্রিনের জল প্রবাহিত হচ্ছে, এই বাড়িতে হজমের প্রবলেম থাকবেই। একজন না একজন মানুষ ডিপ্রেশনে পড়বেনই। এই ডিপ্রেশন থেকে একে সরানো যাবে না। মানসিক অস্থিরতা, মানসিক দুশ্চিন্তা, এই সমস্ত একদম মানে জীবন ঘেঁটে দেবে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, এই বাড়িতে কোয়ালিটি সন্তান হওয়া কিন্তু মুশকিল। কোয়ালিটি সন্তান মানে হচ্ছে গিয়ে বাবা মা এদের যেরকম কোয়ালিটি, সেই লেভেলের কোয়ালিটি যুক্ত সন্তান,
সেটা হওয়া কিন্তু এই ধরনের বাড়িগুলোর ক্ষেত্রে মুশকিল। যদি কারোর বাড়িতে উত্তর পূর্ব দিকে অস্ত্র শস্ত্র রাখা থাকে, ধরুন কারোর বাড়িতে ছুরি, চাকু, কাঁচি, কোদাল, বেলচা এই সমস্ত রাখা রয়েছে, তাহলে এদের অর্থনৈতিক দিক থেকে প্রবলেম বাড়বে, এদের শত্রুর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকবে। আর তার সঙ্গে সঙ্গে কাজ করে অর্থ উপার্জন করবার জন্য প্রচুর খাটতে হবে। মানে কেউ যদি মনে করে যে আমি কম খেটে পয়সা উপার্জন করব, সেই সেই ব্যাপারটা কিন্তু একদম কোনোভাবেই হতে দেখতে পাওয়া যাবে না। এই দিকটাকে এনার্জাইজ করবার জন্য আমরা কি করব? এই দিকটাকে এনার্জাইজ করবার জন্য এই পুরো বাড়ির একটা বেশ বড় অংশ, 1/4 1/5 অংশ নিয়ে একটা ঠাকুর ঘর, পূজা কক্ষ, ধ্যান কক্ষ ইত্যাদি তৈরি করব। উত্তর দিকে যদি কারোর ছিদ্র থাকে, যদি উত্তর দিকে কারোর ছিদ্র থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই ছিদ্র কিন্তু আত্মহত্যার প্রবণতা বাড়াতে পারে, স্মৃতিশক্তি কমিয়ে দিতে পারে। কারোর যদি উত্তর পূর্ব দিকেই দরজা থাকে, কারোর যদি উত্তর পূর্ব দিকেই দরজা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বেজায় অশান্তি সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এবং সেই উত্তর পূর্ব দিকে দরজা থেকে সবসময় বাড়ির সদস্যদের মধ্যে বাড়ি ছেড়ে দেবো, আধ্যাত্মিক দিকে যাব, এই সমস্ত মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যায়। এই উত্তর পূর্ব দিকটা হচ্ছে বাড়ির মস্তক বা বাস্তু পুরুষের মাথা। উত্তর পূর্ব দিকে আপনাদের আগের দিন আমি বাস্তু পুরুষকে দেখিয়েছি, সেখানে বাস্তু পুরুষের মাথাটা হচ্ছে উত্তর দিকে। এবার একজন প্রশ্ন করেছেন, উত্তর পূর্ব দিকে যদি আমাদের ওয়াশরুম থাকে, বাথরুম থাকে, টয়লেট থাকে, তাহলে এই বাথরুম টয়লেট এগুলো কিন্তু উত্তর পূর্ব দিকে বড় ধরনের বাস্তু বিপর্যয়ের সৃষ্টি হয়। কিন্তু এই ওয়ার্ডটাকে যদি আমি শুধুমাত্র বাথরুম বলি, অর্থাৎ যেখানে আমি শুধুমাত্র স্নান করব, আর কোন রকম বর্জ্য পদার্থ বিসর্জন করব না, শুধুমাত্র স্নান করব, কোনো একটা এখানে কোনো একটা জলের ফ্লো আছে, সেই জলের ফ্লোতে আমি স্নান করছি, এইটা যদি করি, তাহলে সেটা কিন্তু মারাত্মক বিপর্যয়গ্রস্ত বিষয় নয়। কিন্তু যদি উত্তর পূর্ব দিকে আমাদের টয়লেট থাকে, ল্যাট্রিন থাকে, সেগুলি কিন্তু যথেষ্ট যথেষ্ট সমস্যা করতে পারে। উত্তর দিকে প্রবেশদ্বার, উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে প্রবেশদ্বার যদি করা হয়, সেই ক্ষেত্রে যদি কেউ করতে বাধ্য হন, সেই ক্ষেত্রে কেবলমাত্র সাত্ত্বিক ক্রিয়াকলাপ বাড়িতে করা যায়। একজন চোর বাড়িতে উত্তর পূর্ব দিকে যদি দরজা বানায়, তাহলে তার কিন্তু চুরি মোটেই ভালো যাবে না, এবং তাকে বারবার শাস্তি পেতে হবে, তাকে বারবার প্রায়শ্চিত্ত করতে হবে। মানে প্রায়শ্চিত্তর জন্য সে যে পরের জন্মে যাবে, সেই পরের জন্মে যাওয়া বা পরের জন্মে গিয়ে প্রায়শ্চিত্ত করবে, সেই সুযোগ কিন্তু সে পাবে না। এই ক্ষেত্রে পরের জন্ম অব্দি ওয়েট করা যাবে না, এই জন্মেই তাকে শাস্তি পেতে হবে। এবার যদি একটা মন্দির হয়, মন্দিরের প্রবেশদ্বার যদি উত্তর পূর্ব দিকে হয়, সেই ক্ষেত্রে এটা কিন্তু যথেষ্ট শুভ। কারণ এখানে মানুষজন পুজো পাঠের উদ্দেশ্যে আসবে, সাত্ত্বিক ক্রিয়াকলাপ হবে। এই ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে বাড়ির প্রবেশদ্বার করা যেতে পারে। বা যদি এমন একটা বাড়ি হয়, এখানে 12 মাসে 13টা পুজো হচ্ছে, এই বাড়িতেও কিন্তু অবশ্যই উত্তর পূর্ব দিকে প্রবেশদ্বার করা যেতে পারে। কিন্তু সাধারণভাবে আমাদের সাধারণ মানুষের বাড়ির জন্য উত্তর পূর্ব দিকে প্রবেশদ্বার একেবারেই অনুচিত। এখানে একটা মজার জিনিস বলি, কিছু কিছু বাড়ি আছে যাদের বাস্তু প্রবলেম দেখতে পাওয়া যায়, সেই বাড়িতে আপনি জীবনে বাস্তু শুধরাতে পারবেন। এই সমস্ত বাড়ির বাস্তু জীবনে কোনোদিন কোনোভাবে শুধরানো যাবে না। যদি আপনি একটা প্রবলেম সলভ করেন, আর একটা প্রবলেম আসবে। ধরুন আপনি কারোর বাড়ির উত্তর পূর্ব দিকে একটা সেপটিক ট্যাঙ্ক আছে, তো ট্যাঙ্কটাকে আপনি বুঝিয়ে দিলেন। একটা কুয়ো আছে, কুয়ো মানে এই আবর্জনা ফেলার কুয়ো, আগেকার দিনে থাকতো না, সেই কুয়ো আছে। তো আপনি কুয়োটা সরিয়ে দিলেন, কুয়োটা সরিয়ে দিয়ে আপনি ঠিক করলেন যে উম, এই এই দিকটা, এই কোণার যে দিকটা রয়েছে, এই কোণার দিকটাতে আমি আর কি একটা জলাধার করব, মাটির নিচে একটা জলাধার, সেটা আমি তৈরি করব। তো এই এই হচ্ছে গিয়ে যে জলাধারটা তৈরি করা হলো, এবং এমন সিচুয়েশন হয়েছে সেই জলাধারের মধ্যে কিছু না কিছু নোংরা এসে পড়ছে,
জলাধারটা অপরিষ্কার রাখতে তিনি বাধ্য হচ্ছেন। পরিষ্কার করার ডেট ফিক্সেশন হলে সেখানে প্রবলেম আসছে, কিংবা জলাধারের ওপরে তাকে গাড়ি রাখতে হচ্ছে, বাইক রাখতে হচ্ছে। এই ধরনের সমস্যা, কিছু না কিছু সমস্যা, ওটা কিন্তু তাকে ভীষণভাবে ভোগাবে এবং ভুগিয়েই যাবে, ভুগিয়েই যাবে। ফলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া, সেটা কিন্তু খুব একটা ইজি সলিউশন হবে না। বাড়ির উত্তর পূর্ব দিকে গ্যারেজ, ট্রান্সফরমার, জেনারেটর, সিঁড়ি, এগুলো ভীষণ ভাবে অশুভ। তাই এখানে কোনো রকম ভারী জিনিস রাখা যাবে না। এদিকটাকে হালকা করে দিতে হবে। এদিকটাকে যতটা সম্ভব ঝামেলা বর্জিত করবার চেষ্টা করতে হবে। সেই ক্ষেত্রে এই উত্তর পূর্ব দিকটা ভালো থাকবে। ভূগর্ভস্থ জলাধার নির্মাণ করা যেতে পারে, অর্থাৎ এইখানে মাটির তলায় জলাধার তৈরি করা যেতে পারে। তাহলে এই অব্দি আমাদের, আমরা মোটামুটি কিছুটা বুঝতে পারলাম। উত্তর পূর্ব দিকে যদি কারো ট্রান্সফরমার থাকে, তাহলে ক্রমাগত অশান্তি বাড়বে, হার্টের প্রবলেম বাড়তে দেখতে পাওয়া যাবে। ট্রান্সফরমার যদি না থাকে, ওখানে যদি ইলেকট্রিক কানেকশন ঢোকে এবং ওইখানে যদি মিটার বক্স, থাকে, ওইখানে যদি হচ্ছে গিয়ে ইলেকট্রিকের জিনিসপত্র থাকে, এই ক্ষেত্রেও কিন্তু হার্টের প্রবলেম, অ্যাংজাইটি। আরেকটা মারাত্মক জিনিস হচ্ছে ওভার থিঙ্কিং। এই ঈশান কোণটা হচ্ছে আমাদের চিন্তা চেতনা, এগুলোকে কন্ট্রোল করে। তো ঈশান কোণের এই চিন্তা চেতনাকে কন্ট্রোল করবার যে ব্যাপার, এটা কিন্তু যেই মাত্র এই সমস্ত ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট চলে আসবে, এনজাইটি, ওভার থিঙ্কিং, এগুলো মারাত্মকভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। যদি উঁচু জলাধার থাকে, কোনো একটা জলাধার রাখা হচ্ছে ঈশান কোণে, সেই ক্ষেত্রে একদম জলের আমাদের ইউটিলাইজেশন হচ্ছে, হজম, পুষ্টি, গ্রোথ, ব্লাড সার্কুলেশন, এইগুলো হচ্ছে কি ড্যামেজ হয়ে যাবে। উত্তর পূর্ব দিকে যদি গ্যারেজ হয়, উত্তর পূর্ব দিকে গ্যারেজ আছে, বাড়িতে একবারও চুরি হয়নি, এটা হবে না। হবে চুরি, ছোট চুরি হতে পারে, কিন্তু চুরি হবে। উত্তর পূর্ব দিকে গ্যারেজ আছে, বাড়িতে কিচ্ছু চুরি হয়নি, তা হওয়ার কোনো জায়গা নেই, চুরি হবেই। এবার উত্তর পূর্ব দিকে যদি আমরা অগ্নিতত্ত্বকে স্থাপন করি, অগ্নিতত্ত্ব মানে ওখানে রান্নাঘর করবো, ওখানে হচ্ছে কি আমরা ইলেকট্রিক্যাল গুডস রাখবো, ওখানে হচ্ছে আমরা জেনারেটর রাখবো, কিংবা আমরা এমন একটা মেশিন রাখবো যেখান থেকে ফায়ার তৈরি হচ্ছে, আগুন তৈরি হচ্ছে। তাহলে বাড়ির উত্তর পূর্ব দিকে আমরা যদি অগ্নিতত্ত্ব স্থাপন করি, সেই ক্ষেত্রে আমাদের এই অ্যাংজাইটি, টেনশন, এগুলো যেমন বাড়বে, অ্যাক্সিডেন্ট, অপমৃত্যু ইত্যাদির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। এবং যিনি গৃহকর্তা রয়েছেন, গৃহকর্তা বা এমন কোনো ব্যক্তি যিনি ওই বাড়িতে কন্টিনিউয়াসলি থাকছেন, যিনি ওই বাড়িতে সব সময়ের জন্য থাকছেন, তো সেই মানুষটার জীবনে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে। এবং এখানে অ্যাক্সিডেন্ট, অপমৃত্যু ইত্যাদির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কারণ ঈশান কোণটা হচ্ছে একদম ক্লিন ওয়াটার সাইনের জায়গা, ঈশান কোণটা হচ্ছে পরিষ্কার জল তত্ত্ব। তো যখন জল তত্ত্বটা ডিস্টার্ব হবে, জল তত্ত্ব যদি ডিস্টার্ব হয় অগ্নিকোণের দ্বারা, তাহলে জল তত্ত্বটা ড্রাই হয়ে যাবে। এবং জল তত্ত্ব ড্রাই হয়ে যাওয়া মানেই হচ্ছে গিয়ে মনের মধ্যে দুশ্চিন্তা, অ্যাংজাইটি, ব্লাড সার্কুলেশনের সমস্যা, এগুলো তৈরি হতে দেখতে পাওয়া যাবে। উত্তর পূর্ব দিকে কারোর শয়ন কক্ষ আমরা রাখবো না। শয়ন কক্ষ রাখতে পারি, উত্তর পূর্ব দিকে আমরা গুরুদেবকে শুয়ে রাখতে পারি। ওখানে স্বামী স্ত্রীর শয়ন কক্ষ একেবারেই করা যাবে না। উত্তর পূর্ব দিকে শয়ন কক্ষ কিন্তু ভীষণ ভীষণ ভাবে শুভ। এর ফল হচ্ছে গিয়ে, সবচেয়ে বড় নেগেটিভিটি হচ্ছে সন্তানহীনতা এবং অসুস্থ সন্তানের জন্ম, গর্ভপাত, মিসক্যারেজ, মানসিক অবসাদ। স্বয়ং আমরা স্বামী স্ত্রী দম্পতি, এরা শয়ন করে হচ্ছে সন্তান উৎপাদনের জন্য, তারা মেন্টাল প্লেজারের জন্য, পারস্পরিক ঘনিষ্ঠ হওয়ার জন্য। তো এই সমস্ত জায়গাগুলোতে শান্তি দেখতে পাওয়া যাবে।
এবং এই অঙ্গগুলোতে স্পেশালি জেনিটাল অর্গানসে ডিজিজ, রোগ, সেগুলো কিন্তু আমরা তীব্রভাবে দেখতে পাবো। এরপরে আমরা পরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই দিকে আমাদের ঢালু প্ল্যাটফর্ম, উঁচু ঢালু প্ল্যাটফর্ম, এটা আমরা রাখবার চেষ্টা করব না। ঢাল থাকবে কোন দিকে? ঢাল থাকবে উত্তর পূর্ব দিক থেকে, বা প্ল্যাটফর্মের ঢাল উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিমের দিকে, বা উত্তর দিক থেকে দক্ষিণের দিকে, এরকম হচ্ছে গিয়ে ঢাল থাকবে, যাতে কালেক্টেড এনার্জি ওই দিকে প্রবাহিত হতে পারে। কিন্তু ঢালটা যদি উল্টো দিকে থাকে, অর্থাৎ উত্তর পূর্ব দিকে যদি ঢাল থাকে, তাহলে নৈঋত্যকোণের নেগেটিভিটি সেটা ক্রমাগত এগিয়ে আসতে চেষ্টা করবে ওই ঈশান কোণের দিকে। ফলে ধীরে ধীরে জীবনে কষ্ট, বাধা, বিপত্তি, প্রতিবন্ধকতা, এগোনো যাচ্ছে না, এই ব্যাপারগুলো তীব্রভাবে বাড়তে থাকবে। উত্তর পূর্ব দিকে হালকা ফুল গাছ লাগানো ভীষণ ভালো। খুব ছোট সবজির গাছ সেগুলো লাগানো যেতে পারে, কিন্তু কোন রকম বনসাই বা কাঁটা গাছ এগুলো আমরা উত্তর পূর্ব দিকে রাখবো না। উত্তর পূর্ব দিকে আমরা ঠাকুর ঘর করব, দেবদেবীর ফটো রাখবো, পড়াশোনার ঘর রাখবো, এখানে আমরা আধ্যাত্মিক চর্চার জায়গা রাখবো, এখানে আমরা হালকা ডিসকাশন সেটা আমরা করতে পারি। আহ লোড পড়ছে, মাথায় চাপ আসছে, এরকম কাজ আমরা উত্তর পূর্ব দিকে অ্যাভয়েড করবো। ড্রয়িং রুম আমরা উত্তর পূর্ব দিকে রাখতে পারি। যদি অন্যান্য জায়গা সঠিক না পাওয়া যায়, সেই ক্ষেত্রে ঠান্ডা মাথায় কাজকর্ম করবার জন্য স্টাডি রুমের জন্য উত্তর পূর্ব দিক ভীষণ ভালো। কিন্তু সেই ক্ষেত্রে উত্তর পূর্ব কর্নারটাকে কিন্তু ছেড়ে দিতে হবে। না হলে পরে দেখা গেল যে উত্তর পূর্ব দিকে বসে একজন সাহিত্য পড়ছেন বা কোনো একটা উপন্যাস পড়ছেন, এবার সেই উপন্যাসে একটা চরিত্র আছে, সেই ভদ্রলোক সেই চরিত্রের মধ্যেই ঢুকে গেছে, মানে চরিত্রটাকে এমন ভাবে স্থাপন করে নিয়েছেন যে সেই চরিত্রের বাইরে ওনার জীবনে আর কিছু ভাবনা চিন্তা নেই। তো এরকম প্রচুর মানুষকে আপনারা দেখতে পাবেন, যারা এরকম কাল্পনিক জগতের মধ্যে বাস করে। তাহলে একদম প্রপার উত্তর পূর্ব দিকে মনের openness ভীষণ বেড়ে যায়। ওইখানে বসে যে কোনো বিষয় শেখা, আত্মস্থ করা ভীষণ সহজ, ভীষণ ইজি। এবং যখন একজন মানুষ উপন্যাস পড়ছে, গোয়েন্দা গল্প পড়ছে, নিজেই গোয়েন্দা হয়ে গেছে, দুদিন পরে নিজে গোয়েন্দা গল্প লেখা শুরু করেছে, এই ঘটনা আপনারা আপনাদের জীবনে প্র্যাকটিস লাইফে বারবার দেখতে পাবেন। তাহলে মোটামুটি আমাদের উত্তর পূর্ব দিকটা আমরা কিছুটা কিছুটা বুঝতে পারলাম। এইমাত্র একটা কমেন্ট এসছে, কমেন্ট মানে চ্যাট বক্সে এসছে। সৌরভ সৌরভ কোশ্চেন করেছে। সৌরভের এই কোশ্চেন, মানে কোশ্চেনটা উদ্ধার করতে গিয়ে আমার রীতিমতো কষ্ট হয়েছে। তো যাই হোক। স্যার বলবো। হ্যাঁ, বলুন। এই গত শুক্রবার তার আগের শুক্রবার মানে 14 দিন হয়ে গেল, আমি বাজারে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা গাড়ি আমার সামনে ছিল, ব্রেক করাতে আমিও ব্রেক করেছি, আমার বুলেট গাড়ি। আমি পড়ে গিয়ে উল্টা দিক থেকে একটা মারুতি এসে আমার মুখের মধ্যে ঢাং করে মেরে দিয়েছে। আমি রক্তাক্ত অবস্থায় পড়ে যাই এবং তারপরে নার্সিং হোমে অ্যাডমিট ছিলাম। তো এখন সুস্থ আছি। তো এটা কি গ্রহগত কারণে হলো বা কেন হলো যদি একটু এক্সপ্লেন করেন। তো আজকে যদি আমাদের একটু টাইম পাই, তাহলে আমরা এটা এক্সপ্লেন করবো। টাইম পাই আর না, টাইম বার করে নিতে হবে, আমাদের এটা আর গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কোশ্চেন স্যার, আরেকটা কোশ্চেন। আমরা যারা অ্যাস্ট্রোলজি করি, ধরুন প্রচুর লোকে, তো আমিও এখন মানে একটু একটু করি, তো আমরা রেমিডি দেই। তো রেমিডি দেওয়ার ফলে গ্রহরা কি আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে যায় বা কোনো আমাদের উপরে নেগেটিভিটি ফেলে, সেটা কি কিছু করার ব্যাপার আছে? 100% ফেলে, এবং এখান থেকে মুক্তি নেই। এখান থেকে দেহবন্ধন, গাত্রবন্ধন এগুলো হচ্ছে কি করা যাবে। আর ব্যাপারটা হচ্ছে গিয়ে, এই যে অ্যাস্ট্রোলজি আপনি করছেন, এই হ্যাঁ। অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে আপনি নিজের ইচ্ছায় করতে পারবেন না। একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে নিয়তি, বিধির বিধান। আপনি হ্যাঁ। চাইলেও অ্যাস্ট্রোলজি থেকে আপনি বেরোতে পারবেন না। তো মানে অ্যাস্ট্রোলজি একটা লাইক জাল, এই জাল থেকে আপনার বেরোনোর রাস্তা নেই। এবং এই ঘটনাগুলো ঘটবে, এই বিষয়গুলো আসবে, আপনাকে সমস্যায় পড়তে হবে, এইভাবেই আপনাকে এই জ্যোতিষ জ্ঞান প্রদান করা হয়েছে। আপনারা আমার কাছে জ্যোতিষ শিখছেন না, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আপনাদের যেখানে গ্রুমিং হচ্ছে, আপনারা ইতিমধ্যেই প্রত্যেকে জ্যোতিষ শেখবার জন্য বিভিন্ন জন্ম থেকে প্রারব্ধ কর্মফল অর্জন করে এই পৃথিবীতে এসেছেন। বোঝাতে পারলাম? মানে এই যে হ্যাঁ। জ্যোতিষ
পবিত্র আপনারা শিখছেন, এইটা শিখবার জন্যই আপনাদেরকে এখানে পাঠানো হয়েছে। আজকে যদি আপনি বলেন যে আমি কালকে থেকে আর শিখবো না, তাহলে হচ্ছে কি আপনার মুক্তি নেই, আপনাকে শিখতে হবে। মানে আপনাকে শিখবার জন্য যথাযোগ্য করে এই পৃথিবীতে সিস্টেম পাঠিয়েছে। তবে না শিখবো বলে আপনার মুক্তি নেই, শিখতে আপনাকে হবেই। এবং এর ফলে আপনাকে বেশ নেগেটিভিটি ফেস করতে হবে, বেশ অশান্তি, বেশ ঝামেলা, বেশ বিপদ, এগুলো আপনার উপরে আসবে। এবং যত আসবে তত আপনার হচ্ছে গিয়ে ওই অষ্টম ভাব, চতুর্থ ভাব, দ্বাদশ ভাব, মুখ্য ইত্যাদির দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এবার আপনি যদি জ্যোতিষ না হয়ে অন্য জিনিস হয়ে থাকেন, মানে ধরুন ওই জ্যোতিষ সাবজেক্টটাকে সামনে রেখে আমি প্রচুর লুটপাট করবো, তাহলে সেটা আলাদা। সেই ক্ষেত্রে ওদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে এই জন্মে কোনো কর্মফল পেতে হচ্ছে না। আচ্ছা। আর এটাও আমি দেখেছি যে যদি কর্মফল এই জন্মে পাওয়া গেল না, সেই ক্ষেত্রে কিন্তু এই মানুষগুলো স্বল্পায়ু হয়ে যায়, তাড়াতাড়ি টাটা বাই বাই করতে হয়। কিন্তু এরকম নয় যে আপনি জ্যোতিষ ছাড়লে আপনার জীবন পাল্টে যাবে, ছাড়ার রাস্তা নেই। তথাপি স্যার, যতটা মানে এখান থেকে মানে উদ্ধার পাওয়া যায়, বা কোনো যদি রেমিডি থাকে, বা কোনো কিছু করলে যদি এখান থেকে মিনিমাইজ করা যায়, সেটা যদি বলেন বা পরবর্তীকালেও বলেন, উপকৃত হব। কিছুটা পাবেন, আমি বলে দেবো, কিছুটা পাবেন। কিন্তু ওই একটা কথা, নিয়তি কে ন বদ্ধতে। এবং আমাদের এটা মাথায় রাখতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ, তার জীবন শুরু হয়েছে যন্ত্রণা দিয়ে, তার জীবন শেষ হয়েছে আত্মীয় পরিজন কুটুম্ব বংশ ধ্বংসের মধ্য দিয়ে। তিনি পিতৃসুখ মাতৃসুখ পাননি, তিনি পরিবার সুখ পাননি। জন্মের পরে একাধিক রাক্ষস তাকে বিভিন্নভাবে হত্যার চেষ্টা করেছে। তার পরবর্তী জীবন তাকে বিভিন্ন রকম যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে কাটাতে হয়েছে। তার প্রিয় যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এরা মারা গিয়েছে। তার অতি প্রিয় ভাগ্নে, যার নাম হচ্ছে অভিমন্যু, তিনি হচ্ছে গিয়ে যুদ্ধে ভয়ঙ্কর হয়ে মারা গেছেন। তারপরে কৃষ্ণের যে যদু বংশ, তার যে বংশ, সেটা ধ্বংস হয়েছে। তার যে দ্বারকা নগরী, সেটাকে সমুদ্র গ্রাস করেছে। ফলে তিনি হচ্ছেন ভগবান, তিনি দেব, আর আপনি হচ্ছেন দৈবজ্ঞ। তো তিনি তার নিয়তিকে খণ্ডন করতে পারেননি, আর আমি আপনি তো শিশু। তথাপি স্যার, যদি কোনো রেমিডি থাকে একটু বলবেন। তো আমরা একটু রেস্ট নিয়ে নিলাম, এবার আমরা হ্যাঁ। চলে আসি উত্তর পশ্চিম করে। আপনারা খুব ভালো করে শুনবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এই উত্তর পূর্ব দিকটা, সরি উত্তর পশ্চিম দিকটা, এর নাম হচ্ছে বায়ু। এর অধিপতি গ্রহ তিনি হচ্ছেন চন্দ্র। সবসময় মুভমেন্ট, এখানে আমরা দেখতে পাই সবসময় একটা মুভমেন্ট, দ্রুত সরে যাওয়ার প্রবণতা। বায়ু মানে হচ্ছে গিয়ে, বায়ু এমন একটা জিনিস যেটা সবাইকে গ্রাস করতে পারে, আবার প্রয়োজনে অতি দ্রুত সরে যেতে পারে। তাহলে এটা হচ্ছে চঞ্চল এবং এটা স্থির একটা দিক। এই দিকের সঠিক ব্যবহার একজন জাতককে সাফল্যের চরম শিখরে নিয়ে যেতে পারে, আর চরম বিধ্বস্ত করতে পারে, চরম বিপর্যয় ডেকে আনতে পারে। গৃহের এই অংশটি হচ্ছে গিয়ে অবিশ্রান্ত পরিশ্রমকে নির্দেশ করে। এইখানে যদি কেউ ঘুমায়, তাকে খেটেই যেতে হবে, খেটেই যেতে হবে। তার পরিশ্রম ক্রমাগত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তো এই উত্তর পশ্চিম দিকে আমরা কিভাবে ইউজ করব? আপনি গোডাউন করতে চাইছেন, গোডাউন থেকে আপনি চাইছেন রেগুলার মালপত্র বেরিয়ে যাবে, কন্টিনিউয়াসলি মুভমেন্ট হবে, মুভমেন্ট আসলেই বেরিয়ে যাবে, আসলেই বেরিয়ে যাবে। আপনি হচ্ছে গিয়ে উত্তর পশ্চিম দিকটাকে ইউজ করুন। উত্তর পশ্চিম দিকে আপনি অতিথিদের থাকার ঘর করুন। অতিথিরা এসে আর বেশি দিন থাকবেন না, তাড়াতাড়ি চলে যাবে। যারা হচ্ছে গিয়ে বাড়িতে মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ে দিতে হবে, ওদেরকে উত্তর পশ্চিম দিকে রেখে দেওয়ার ব্যবস্থা করুন। উত্তর পশ্চিম দিকে সে ঘুমালে পরে তার কি হবে, এর মধ্যে ওই তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার, ওই গোডাউন থেকে যেমন জিনিসপত্র বেরিয়ে যায়, এখানেও কিন্তু সে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার একটা সুযোগ পাবে। তাড়াতাড়ি তার হচ্ছে গিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। তাহলে এমন কোন জিনিসপত্র আমাদেরকে উত্তর পশ্চিম দিকে রাখতে হবে যে জিনিসটার দ্রুত মুভমেন্ট আমরা চাই। এবং এটা খেয়াল রাখতে হবে, এই যে দ্রুত মুভমেন্ট আমরা চাইছি, দ্রুত মুভমেন্ট যদি আমরা চাই, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই মুভমেন্টের জন্য স্পেস দিতে হবে। আপনারা জানেন যে উত্তর দিকটাকে খোলামেলা করতে হবে, বড় বড় জানলা, বড় বড় দরজা, এগুলো সব উত্তর দিকেই করতে হবে। তাহলে উত্তর দিকের যে স্পেস যেখান থেকে মুভমেন্ট হতে পারে, সেটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। নাহলে ওই স্পেস যদি ক্লিয়ার থাকলো না, এবং আপনি হচ্ছে কি গোডাউন করলেন, কিন্তু সেই গোডাউনের ছোট্ট একটা দরজা, তো
এক ভদ্রলোক তিনি বাস্তু ভেঙে গোডাউন বানিয়েছেন, সিমেন্টের গোডাউন। সিমেন্টের গোডাউন তিনি বানিয়েছেন উত্তর পূর্ব দিকে। তো বেসিক্যালি সিমেন্টের সঙ্গে উত্তর পূর্ব, উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিক যাই না। এবার সেখানে সিমেন্টে তো জলের ভয় আছে। তো সিমেন্টের ঘরে গোডাউনের মধ্যে তিনি দরজা করেছেন ছোট্ট একটা দরজা। তো সেখান থেকে তো সিমেন্ট বেরোবেই না। এবার তার হচ্ছে গিয়ে লস 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 এবং সর্বস্ব লস, লসের পর লস, তিনি কিছুতেই থামাতে পারছেন না লস। তো এটা আমরা দেখতে পাবো। কিন্তু এখানে যদি কেউ বিস্কুটের গোডাউন করেন, খুব ভালো চলবে। এখানে যদি কেউ এমন জিনিসের গোডাউন করেন যেটা একটু হালকা, বায়ু তো হালকা রাস, হালকা তত্ত্ব, তো সেই হালকা জিনিসপত্র এখানে রাখতে হবে। যদি খুব ভারী ম্যাসিভ জিনিস আমরা রাখি, এটা এখানে রাখা যাবে না। লোহাও রাখা যেতে পারে, লোহার তৈরি গাড়ি, বেশ ফার্নিচার, এগুলো রাখা যেতে পারে, যেগুলো একটু ফ্যান্সি আইটেম, বিলাসী আইটেম, সেগুলোকে আমরা এদিকে রাখতে পারি, সেগুলো ভালো ফল দেবে। যাই হোক, উত্তর পশ্চিম দিকে মুখ্য শয়ন কক্ষ রাখা যাবে না। উত্তর পশ্চিম দিকে মুখ্য শয়ন কক্ষ রাখলে দুটি ঘটনা ঘটে। একটি হলো ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সেস, আর আরেকটি হলো স্বামী স্ত্রীর মধ্যে গ্যাপ, স্বামী স্ত্রীর মধ্যে ডিস্ট্যান্স, তাদের মধ্যে শারীরিক সম্পর্কের ঘাটতি, এরা ক্রমাগত নিজের জীবনে অশান্তি ডেকে নিয়ে আসতে শুরু করবে। উত্তর পশ্চিম দিকে আরেকটা অশুভ জিনিস হচ্ছে পড়াশুনোর জায়গা। উত্তর পশ্চিম দিকে কিন্তু মোটেও পড়াশুনো করা যাবে না। ওখানে যদি কেউ পড়াশুনোর ক্ষেত্র স্থাপন করেন, সেই ক্ষেত্রে একটা জিনিস চলে যাবে দ্রুত, সেটা হচ্ছে মনের সংযোগ। মন অন্য জায়গায়, মন পালিয়ে গেছে, বই পড়ছে গাঁ গাঁ করে, কিন্তু সেখানে হচ্ছে গিয়ে পড়াশুনো বাদ দিয়ে বাকি সবই হচ্ছে। পড়াশোনাটা ওখানে মোটেও হচ্ছে না। এইখানে যদি পড়াশোনার জায়গা হয়, তাহলে সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কাছে এই এডুকেশনটা খুব টাফ মনে হতে থাকে, যে আর পড়াশোনা নিতে পারছি না, পড়াশোনা নেওয়ার ক্ষমতা নেই। মনঃসংযোগের অভাব ঘটবে, স্মৃতি বিপর্যয় ঘটবে, ঠিক পরীক্ষার আগের দিন সব হয়ে গেছে, যা পড়েছিল সমস্ত কিছু পরীক্ষার আগের দিন ভুলে গেছে, পরীক্ষার হলে গেছে গিয়ে দেখেছে কি পড়লাম, কি যেন পড়লাম আর মনে পড়ছে না। তো এই এই সমস্ত দিকে রাখলে পরে এদের মন বারবার বেরিয়ে যায়। এখন তো মোবাইল এসছে, এই ছেলে মেয়েরা এরা সবসময় মোবাইল কম্পিউটার এগুলোর দিকে বিরাট অ্যাট্রাকশন ফিল করে, এবং সবসময় এদের মনে হয় যে একটুখানি মোবাইলটা ঘেটে আসি, একটুখানি টয়লেট করে আসি। দেখবেন অনেক বাচ্চা আছে, তারা কিছুটা পড়াশোনা করবার পরেই দৌড় দিয়ে চলে যায়, একটু টয়লেট করে আসি, আবার একটু টয়লেট করে আসি, একটুখানি ঘুরে আসি। এবার ঘুরে দিক দিয়ে একটু টিভি টিভি দেখে তারপরে শেষে হাজির হলো। তো এই যে ঘুরে আসা, দেখা দেখা, এই ব্যাপারগুলো কিন্তু বেশ বিপজ্জনক এবং সমস্যা সংকুল। এই জায়গাগুলোতে কিন্তু সাবধান হতে হচ্ছে। এইখানে আমরা কোনো এমন জিনিস রাখবো না যেটা আমি সরাতে চাই না। যেমন হচ্ছে গিয়ে ধরুন সিন্ধুক, ঠিক করে দেওয়া হয়, মানে উত্তর পশ্চিম দিকে আমি সিন্ধুক রাখবো না। এমন জিনিস রাখবো যেটার মুভমেন্ট খুব জরুরি। ধরুন একটা এক্সাম্পল দিই, আমার বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বই আছে। এর মধ্যে আহ অনেক জায়গাতে অনেক রকম বই আছে। উত্তর পশ্চিমে যে কোনটা আছে, ওখানে যে বইগুলো আছে, সেই বইগুলো কোনো না কোনো সময় মনের ভুলে বা অন্যভাবে সেগুলো সজ্জাটা নষ্ট হয়ে যায়। বইয়ের তো যেমন ওষুধের দোকানে একটা থিম থাকে যে এইভাবে ওষুধগুলো সাজানো হয়, বই সাজানোর একটা থিম আছে। তো বই আমি সাজিয়ে রেখেছি। কিন্তু এই উত্তর পশ্চিম দিকের যে বইগুলো, সেগুলো বারবার দেখতে পাওয়া যায় যে সেগুলো সরে যাচ্ছে। আমি সরিয়ে রাখছি, ধরুন এখান থেকে একটা বার করলাম, রাখার সময় অন্য জায়গায় রাখি। তো এই বিষয়টা বারবার আমরা উত্তর পশ্চিম দিকে দেখতে পাই। অব্যবহৃত জিনিসপত্র, ভারী জিনিসপত্র, এগুলো উত্তর পশ্চিম দিকে না রাখাটাই বেটার। জুতো টুতো বা জুতোর তাক, এগুলো আমরা উত্তর পশ্চিম দিকে অ্যাভয়েড করব। উত্তর পশ্চিম দিকে রাখা জিনিসপত্র সেগুলো চুরি যেতে পারে, হারিয়ে যেতে পারে, নষ্ট হতে পারে। এই বিষয়টা কিন্তু আমরা উত্তর পশ্চিম দিকে বারবার দেখতে পাই। নববিবাহিত দম্পতি, তাদের জন্য উত্তর পশ্চিম দিক একদমই রাখা যাবে না। নববিবাহিত দম্পতি হাজবেন্ড ওয়াইফের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হবে না, এবং দুজন দুজনকে শত্রু মনে করতে শুরু করবে। স্বামী স্ত্রী বিয়ের পরে যদি উত্তর পশ্চিম দিকে থাকে, সেই ক্ষেত্রে ট্রান্সফার হয়ে দূরে চলে যাওয়ার টেন্ডেন্সি, সেটা দেখতে পাওয়া যায়। উত্তর পশ্চিম দিকটাকে আমরা ঢাল মুক্ত রাখবো, উত্তর পশ্চিম দিকে আমরা কখনোই ঢাল রাখবো না।
যদি ঢাল রাখি, সেই ক্ষেত্রে বাড়ির শিশুদের উচ্চ বিদ্যা বাধা প্রাপ্ত হবে। তাহলে মুভমেন্ট হবে, মুভেবল জিনিসপত্র, তাদেরকে আমরা উত্তর পশ্চিম দিকে রাখবো। কিন্তু যে জিনিসপত্রগুলো মুভেবল নয়, তাদেরকে আমরা উত্তর পশ্চিম দিকে রাখবো না। বায়ুকোণ এমন জায়গায় জিনিসপত্র আমরা এখানে রাখতে পারি যেখানে বায়ু চলাচলের প্রয়োজনীয়তা রয়েছে। তাই জন্য যদি আপনার বাড়িতে নিশ্চিন্ত ভাবে একটা ল্যাট্রিন, কমোড এই সমস্ত বসাতে হয়, সেই ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকটাকে কালেক্ট করা বা গ্রহণ করা যেতে পারে। কারণ ওই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা ঢুকেই চটপট বেরিয়ে চলে আসি। ওখানের কাজকর্ম আমরা কখনোই ধৈর্য সহকারে করি না, তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করি। তাহলে পরবর্তী যে দিকটা, সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, অগ্নিকোণ। অগ্নিকোণের যে দিকটা, এটা হচ্ছে শক্তি এবং প্রচুর ক্ষমতার স্থান। এখানকার যিনি দেবতা, তিনি হচ্ছেন অগ্নিদেব। আর এখানকার অধিপতি গ্রহ, তিনি হচ্ছেন শুক্র। তাহলে দেবতা হচ্ছেন অগ্নি, এবং ক্ষেত্র তা বা গ্রহ অধিপতি তিনি হচ্ছেন শুক্র। সূর্য এই অগ্নিকোণের দিকে অগ্রসর হয় যখন, তখন দক্ষিণায়ন হয়, এবং এই সময় সূর্যের গতিশক্তি হয় সবচেয়ে বেশি। এই দিকটাতে রয়েছে ম্যাক্সিমাম এনার্জি। এই দিকটা হচ্ছে সর্বাধিক শক্তির আধার, এবং এর প্রকৃত ব্যবহার আমাদের জীবনে আমূল আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে। যদি অগ্নিকোণে কোনো মানুষ রান্না বান্না শুরু করেন এবং অগ্নিকোণটাকে তিনি আগুন বা উত্তাপের স্থান হিসেবে ইউটিলাইজ করেন, তাহলে এখানে কিন্তু প্রচুর শক্তি ফ্লো, প্রচুর এনার্জি ফ্লো ঘটতে পারে, এবং জাতক বা জাতিকা প্রচুর উপার্জন, সমৃদ্ধি অর্জন করতে পারবে, যদি দক্ষিণ পূর্ব দিকটাকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করা যায়। তাহলে দক্ষিণ পূর্ব দিকটা আমাদের রান্নাঘর নির্মাণের জন্য ভীষণ শুভ। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে, এই যে রান্নাঘর আমরা নির্মাণ করছি, এই রান্নাঘরে কিন্তু প্রচুর জলের ব্যবহার হয়। আর এই রান্নাঘরটাকে যখন আমরা করব বা ডিজাইন করি, তখন খেয়াল রাখতে হবে এই রান্নাঘরে যখন আমরা জল ব্যবহার করছি, তখন সেটা যেন অগ্নিতত্ত্বকে ডিস্টার্ব না করে, অগ্নিতত্ত্বকে ড্যামেজ না করে, সেটা আমাদের দেখে নিতে হবে। এই দিকটাতে আমাদের রান্নাঘর তৈরি করতে হবে, পূর্ব দিকে মুখ করে আমরা রান্না করব, এবং সেইভাবেই আমাদের গ্যাসের ওভেন, চুলা ইত্যাদি যা যা আছে সেগুলোকে বসাবার চেষ্টা করতে হবে। দক্ষিণ পূর্ব দিকে আমাদের শয়ন কক্ষ আমরা কোনোভাবেই রাখবো না। কারণ সূর্যের যে ইউভি রশ্মি, তার প্রভাব এবং উত্তপ্ত ইউভি রশ্মির প্রভাব জাতকের ক্রমাগত অস্থিরতা, অসুস্থতা এটাকে নির্দেশ করে। এবং আমরা চাই বা না চাই, অধিককার জাতক কিন্তু ক্রমাগত অসুস্থ হতে থাকবে, এবং তার মধ্যে অ্যাংজাইটি, টেনশন এগুলো বাড়বে। অগ্নিমান্দ জাতীয় রোগ সেগুলো দেখতে পাওয়া যাবে, গলা বুক জ্বালা এই ধরনের সমস্যাও আমরা তাদের ক্ষেত্রে দেখতে পাবো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে কারণে অকারণে প্রচন্ড রেগে যাওয়ার টেন্ডেন্সি, এটা কিন্তু আমরা এই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাবো যারা অগ্নিকোণে ঘুমাচ্ছে। এরপরে আমাদের রয়েছে যে আচ্ছা, দক্ষিণ পূর্ব দিকে যদি কোনো অবিবাহিত মানুষ ক্রমাগত ঘুমাতে থাকেন, তাহলে তার মানসিক অবসন্নতা কিন্তু মারাত্মকভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং বিভিন্ন ধরনের মানসিক ইস্যু, মানসিক রোগ, পাগলামি সেগুলোও কিন্তু সৃষ্টি হতে পারে। দক্ষিণ পূর্ব দিকে ছাদের ওপরে জলাধার, এটা মোটেও শুভ নয়। এবং দক্ষিণ পূর্ব দিকে যখন ছাদের উপরে এই জলাধার তৈরি হবে, তখন পেটের সমস্যা এটা কম্পালসারি বেসিসে আসতে দেখতে পাওয়া যাবে। পেটের সমস্যা থেকে কিন্তু মুক্তির কোনো চান্স থাকছে না, পেটের সমস্যায় ভুগতে হবে।
দক্ষিণ পূর্ব দিকে যদি আমরা জলাধার রাখি, তাহলে সেই ক্ষেত্রে যে সমস্ত যন্ত্রগুলো এনার্জি ইউজ করে, যেমন হচ্ছে আমাদের ইলেকট্রিক জিনিসপত্র, ইস্ত্রি, আয়রন, এই জিনিসপত্রগুলো কিন্তু বারবার খারাপ হতে দেখতে পাওয়া যাবে। কারণে অকারণে ইলেকট্রিক মেশিনপত্র খারাপ হচ্ছে, ইলেকট্রিক কানেকশনে গন্ডগোল হচ্ছে, কোনো কারণ নেই, ফিউজ নষ্ট হয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো আমরা দেখতে পাবো যদি অগ্নিকোণটা ডিস্টার্ব থাকে বাড়ির, অগ্নিকোণে যদি জল রাখা হয় বা ছাদের উপর জলাধার স্থাপন করা যায়। এই দিকটাতে আমরা ভূগর্ভস্থ জলাধার সেটাও রাখতে পারবো না। ভূগর্ভস্থ জলাধারের মধ্যে প্রচুর আহ ওয়াটার এফেক্ট, ওয়াটার জল তত্ত্বের প্রভাব ভীষণ ভীষণ ভাবে বাড়তে দেখতে পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু যদি ওইদিকে রাখি আমাদের রিজার্ভার বা আমাদের ভূগর্ভস্থ জলাধার, সেটা ক্রমাগত ওই অগ্নিতত্ত্বের এনার্জি আর জল তত্ত্বের এনার্জির মধ্যে ইমব্যালেন্স ক্রিয়েট করবে, এবং তার ফলে সমস্যা দেখতে পাওয়া যাবে। পারিবারিক দ্বন্দ্ব, আইনি সমস্যা এটাকে দেবে, এবং তার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি নিয়ে সমস্যা সেটাও সৃষ্টি হতে পারে। মানসিক অস্থিরতা, অ্যাংজাইটি এগুলো বাড়তে দেখতে পাওয়া যেতে পারে। এটা আলটিমেটলি ভীষণভাবেই অশুভ। এরপরে দক্ষিণ পূর্ব দিকে জমির ঢাল, মানে জলপ্রবাহ বা সুইমিং পুল, এগুলো হচ্ছে গিয়ে ভীষণভাবে অশুভ। সুইমিং পুল তো মারাত্মক বাজে, এবং যদি সুইমিং পুল দেখতে পাওয়া যায়, এই ক্ষেত্রে কিন্তু বাড়িতে আগুন লেগে যায়। দক্ষিণ পূর্ব দিকে সুইমিং পুল রয়েছে এবং বাড়ির ইলেকট্রিক জিনিসপত্র ঠিকঠাক আছে, এ আপনারা দেখতে পাবেন না, এখানে প্রবলেম থাকবেই। এবং সেই প্রবলেম কিন্তু বেশ জটিল প্রবলেম দেখতে পাওয়া যাবে। ইচ্ছে করে চেষ্টা করে সেই প্রবলেম থেকে মুক্তি পাওয়া যাবে না। বাড়িতে আগুন লাগতে পারে, ডকুমেন্টস, ইম্পর্টেন্ট ডকুমেন্টস হারিয়ে যেতে পারে, হঠাৎ করে সেই আগুনের সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র, প্রমাণ, এগুলো লোপাট হয়ে গেল, এরকম হতে পারে। দক্ষিণ পূর্ব দিকে যদি বড় জলাধার থাকে, সেই ক্ষেত্রে আম, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু, অপমৃত্যু ইত্যাদি সমস্যা বাড়িয়ে দেয়। অগ্নিকোণে আমরা শিক্ষা কক্ষ রাখতে পারবো না। অগ্নিকোণে আমরা জেনারেটর রুম রাখতে পারি, ওখানে আমরা ব্যাটারির রুম রাখতে পারি। ব্যাটারির রুম রাখলে পরে খেয়াল রাখতে হবে, ওটা কিন্তু ড্রাই সেল হতে হবে। ওখানে আমাদের যদি জল ভরা ব্যাটারি হয়, তাহলে কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। অনেক ব্যাটারি আছে তার মধ্যে জল দিয়ে রিফিল করতে হয়। তো সেই ধরনের যদি ব্যাটারি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। দক্ষিণ পূর্ব দিকে আমরা মুখ্য প্রবেশদ্বার রাখবো না, দক্ষিণ পূর্ব দিক থেকে আমরা বেরোবো না। কারণ অগ্নিকোণ দক্ষিণ পূর্ব দিকে জাতক বা জাতিকাকে প্রচুর সাফল্য দিতে পারে। ওখান থেকে বেরিয়ে বা ওখান থেকে প্রবেশ করে প্রচুর সাফল্য আসতে পারে। মানে এতটাই সাফল্য আসতে পারে, এটা ভাবনা চিন্তার বাইরে। মানে একদম আজকে বিক্রি কালকে কোটিপতি, এরকম সাফল্য দক্ষিণ পূর্ব দিক দিতে পারে। তাহলে আমরা সেই দিকটাকে ব্যবহার করব না কেন দরজার জন্য? কারণ তার সঙ্গে সঙ্গে ওই দিকটা অপমৃত্যুও দিতে পারে। হঠাৎ বিপদ, সুইসাইডাল টেন্ডেন্সি, মৃত্যুর ইচ্ছা, মৃত্যুর চেষ্টা, এগুলো কিন্তু দক্ষিণ পূর্ব কোণ দিতে পারে। তাই জন্য দক্ষিণ পূর্ব কোণকে আমরা কখনোই দরজার দিক হিসেবে প্রেফার করব না। বিশেষ করে কোনো একটা গৃহস্থ বাড়িতে, যেখানে মানুষজন বসবাস করে, বাসভূমি, সেখানে আমরা কখনোই দক্ষিণ পূর্ব কোণকে উম প্রবেশ দ্বার হিসেবে ট্রিট করব না। দক্ষিণ পূর্ব দিকে কিছু নেগেটিভ এনার্জির মুভমেন্ট দেখতে পাওয়া যায়। বিশেষ করে যখন হচ্ছে গিয়ে পুরনো বাড়ির কোনো রকম কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, কোনো আধ্যাত্মিক বিষয় টিষয়, কিংবা কোনো ভূত প্রেত সংক্রান্ত বিষয়, এই সমস্ত গুলোর একটা প্রভাব, সেটা আমরা দক্ষিণ পূর্ব দিকে অল্প সময়ের জন্য উপলব্ধি করতে পারি। অল্প সময়ের জন্য বলতে এইটা আবার একটা জটিল ব্যাপার হলো, তারা একটা সবসময় ফ্লাকচুয়েশন দেখতে পাওয়া যায়। এগুলো তো বিভিন্ন ধরনের ওয়েভ, বিভিন্ন ধরনের তরঙ্গ, বিভিন্ন ধরনের উপস্থিতি। তো সেই উপস্থিতি গুলোকে আমরা কিছু সময়ের জন্য, অল্প সময়ের জন্য ফিল করতে পারি। এবং এই ক্ষেত্রে মিরর, আয়না, আয়না কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দক্ষিণ পূর্ব দিকে আমরা কখনোই আয়না স্থাপন করব না। আমরা জেনেছি যে উত্তর দিকে এবং পূর্ব দিকে
মুখ করে আয়নার স্থাপন তার বিশেষ শুভ। তো আমরা উত্তর দিকে, উত্তর পূর্ব দিকে মুখ করে আয়না স্থাপন করবার চেষ্টা করব। দক্ষিণ দিকে, দক্ষিণ পূর্ব দিকে আমরা আয়না, মিরর এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করব। দক্ষিণ পূর্ব দিকে আয়না যদি রাখা হয়, সেই ক্ষেত্রে ক্যান্সার ক্ষতি ইন্ডিকেশন দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে বাড়ির যারা সদস্য রয়েছেন তাদের স্বাস্থ্যহানি, অধিবাসীদের স্বাস্থ্যহানি, ম্যাসিভ ডিজিজ, ভাইরাল ইনফেকশন বা এই ধরনের কোনো রোগ বৃদ্ধি, যেটা হচ্ছে গিয়ে আহ ক্রমাগত হচ্ছে গিয়ে ডিজিজ বাড়ছে, ইনফেকশন হচ্ছে, কোনো কিছুতেই সুস্থতা আসছে না, এই টাইপের সমস্যাগুলো কিন্তু বাড়িয়ে দেবে আমাদের দক্ষিণ পূর্ব দিকে আয়না স্থাপন। তো দক্ষিণ পূর্ব দিকে আমরা কোনোভাবেই আয়নাটাকে রাখবো না, আমরা দক্ষিণ পূর্ব দিকটাকে আয়না মুক্ত রাখবার চেষ্টা করব। স্যার একটা কথা বলবো স্যার। হ্যাঁ, বলুন। স্যার বলছি, এই যে উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, অ্যাকচুয়ালি বাড়ি ম্যাক্সিমাম যেগুলো হয়, আপনার হয় সেই জিনিসটা উত্তর দিকে থাকে, নাহলে দক্ষিণ দিকে থাকে, নাহলে পূর্ব দিকে থাকে। এই যে কর্নার টু কর্নার যে অ্যাঙ্গেল, 45 ডিগ্রি কি 90 ডিগ্রি, সেই অ্যাঙ্গেলে সবকিছু তো করা যায় না। যেমন আয়নাটা উত্তর পূর্ব দিকে না হলে দেখা গেলো পূর্ব দিকে আছে, এরকম তো হয় স্যার ম্যাক্সিমাম। তো ঘরগুলো যা হয়, দেখা গেল কর্নারটা কি কম্পাস ধরে মেপে ওটাকে দেখতে হবে? না না, ওসব কিছু করতে পারবেন না। হ্যাঁ ওটা। এটা তো হচ্ছে কি থিওরি করছি আমরা, আমরা তো হ্যাঁ। প্র্যাকটিক্যালে যাচ্ছি না। তো থিওরি সবসময় পারফেক্ট হয়, প্র্যাকটিক্যালে সবসময় গন্ডগোল হয়। যখন আপনি প্র্যাকটিক্যালে যাবেন তখন দেখবেন সবসময় গন্ডগোল দেখতে পাওয়া যাচ্ছে। প্র্যাকটিক্যালের সময় সবসময় দেখবেন যে এদিক কাটা, ওদিক নেই, এদিক ব্যর্থ, এদিক ভাঙা। ধরুন কারো একটা বাড়িতে অগ্নিকোণটা কাটা রয়েছে, অগ্নিকোণটাই নাই, হতেই পারে ওদিকটা একটা খাঁজ টাইপের রয়েছে এবং তার কারণে অগ্নিকোণটা ইনকমপ্লিট হয়ে রয়েছে। হতেই পারে এরকম, এরকম আপনারা প্রচুর দেখতে পাবেন। যখন বাস্তু করতে যাবেন এরকম অশান্তি আপনারা বারবার দেখতে পাবেন। তাহলে এই যে বাস্তু করতে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবলেম রয়েছে বা আহ এই 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 ব্যাপারগুলো হচ্ছে গিয়ে রয়েছে, তো সেই ক্ষেত্রে ওই এনার্জিটা তো ইমব্যালেন্স তৈরি হয়ে যাবে এবং আপনার কাজ হবে ওই ইমব্যালেন্সটাকে ব্যালেন্সে কনভার্ট করা। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি ব্যালেন্স কনভার্ট করতে পারবেন, কিছু কিছু সময় ওই ব্যালেন্সটা ক্রিয়েটেড হবে না, ওটা ইমব্যালেন্স হিসেবেই থেকে যাবে। স্যার একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, বলুন না। আচ্ছা, উত্তর দিকে মুখ করে আয়না রাখবো নাকি হ্যাঁ, উত্তর দিকের আয়নার দেওয়ালে, হ্যালো? উত্তর দিকের দেওয়ালে আটকে রাখবেন। আচ্ছা, উত্তর দিকে দেওয়ালে আয়না, মানে সেটা দক্ষিণ দিকে মুখ হবে আয়নাটা, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক আছে, ঠিক আছে। সেম পূর্ব দিকে দেওয়ালে আয়না, পশ্চিম দিকে মুখ হবে আয়না। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার স্যার, এই উত্তর পশ্চিম দিকের অধিপতি দেবতা আর অধিপতি গ্রহ আর কারা কারা, সেটা তো মিস হয়ে গেছে মনে হয়। উত্তর পশ্চিম দিকের অধিপতি দেবতা তিনি হচ্ছেন চন্দ্র, সরি, গ্রহ তিনি হচ্ছেন চন্দ্র, আর অধিপতি দেবতা হচ্ছেন বায়ু। স্যার বললেন না স্যার উত্তর পূর্ব দিকে শয়ন কক্ষ রাখাটা ঠিক নয়, কিন্তু দক্ষিণ দিকে মাথা দিয়ে শুলে ভালো হয় না স্যার? মানে সেটা কি ঠিক? যদি উত্তর পূর্ব দিকে ঘর থেকেই থাকে, যদি দক্ষিণ দিকে মাথা দিয়ে শোয়া হয় সেক্ষেত্রে? হ্যাঁ, শোয়া যেতে পারে, দক্ষিণ দিকে মাথা দিয়ে শোয়া যেতে পারে। আমাদের সবসময় চেষ্টা করতে হবে উত্তর এবং দক্ষিণের দিকেই মাথাটা রাখার, এবার উত্তর দিকে মাথা করে রাখার অথবা দক্ষিণ দিকে মাথা করে রাখার, এটা অবস্থা সাপেক্ষে। খেয়াল রাখতে হবে সবসময় যে এই যে এনার্জি ফ্লো বা ম্যাগনেটিক এনার্জি ফ্লো, এটা উত্তর থেকে দক্ষিণের দিকে হয়। তো আমরা সবসময় দক্ষিণ দিকে মাথা দিয়ে শুতে পারি, এটা হচ্ছে গিয়ে বেস্ট।
দক্ষিণ দিকে মাথা দিয়ে শোয়াটা, সেটা হচ্ছে কি আমাদের জন্য ভালো হয়। এবার অন্যান্য দিকেও আমরা মাথা দিয়ে শুতে পারি, যেমন ধরুন পশ্চিম দিকে কেউ মাথা দিয়ে শুয়ে, তাহলে পাটা হচ্ছে পূর্ব দিকে। তো এটাও আপনি কিন্তু খুব খারাপ বলতে পারবেন না। কেন খারাপ বলতে পারবেন না? সকালবেলা যখন সূর্য উঠছে, আপনার চোখের ওপর, আপনার ফেসের ওপর সূর্যের আলোটা এসে পড়ছে, সূর্যের ঊর্জা কিছুটা এসে পড়ছে। তো এগুলো আমরা আস্তে আস্তে যত দিন যাবে আমরা আরো ডিটেলে জানতে থাকবো। এবং কিছু কিছু ক্ষেত্রে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই দিকগুলো পুরো ঘেটে অবস্থান করে। যাই হোক, আজকে আমাদের যেটা পড়ার সেটা হচ্ছে থিওরি পার্ট। আমরা থিওরি পার্টটা ভালো করে পড়ি। এবার হচ্ছে সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্টের নাম হচ্ছে নৈঋত্য। নৈঋত্য কোণ হচ্ছে সবচেয়ে ডিস্টার্ব পার্ট, এবং এটা হচ্ছে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে স্টেবল পার্ট। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের জীবনে সুখ সেটা খুব দ্রুত চলে যায়, আর দুঃখ সে এলে আর নড়তে যায় না। তো এই নৈঋত্য কোণটা হচ্ছে আমাদের যত রকম দুঃখ, দুর্দশা, কষ্ট ইত্যাদি রয়েছে, তার দিক হচ্ছে এই নৈঋত্য কোণ। এবং নৈঋত্য কোণের অধিপতি দেবী, তিনি হচ্ছেন দেবী নিরতি। উত্তর পূর্ব থেকে যে সমস্ত পজিটিভ এনার্জি আসতে থাকে, এই শক্তিগুলো এই দিকটাতে পিউরিফাই হয় এবং এই দিকটাতে স্টে করে। এই দিকটাতে হচ্ছে গিয়ে তারা তাদের অবস্থানের জায়গা খুঁজে পায়। তাহলে এই অংশটা হচ্ছে শক্তির সঞ্চয় ক্ষেত্র। এইটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে সুস্থ, সবল, বলবান দেহ, দীর্ঘ জীবন, আত্মবিশ্বাস, এই সমস্ত গুলো বাড়তে দেখতে পাওয়া যায়। এবং যত এই দিকটাকে আমরা স্ট্রং করতে পারবো, তত আমাদের সেভিংস সেটা হচ্ছে গিয়ে বাড়তে দেখতে পাওয়া যায়। প্রচুর মানুষ আপনাকে জ্যোতিষ এসে কথা বলবে একটা কথা, যে অনেক টাকা আয় করছি, হাত দিয়ে অনেক টাকা যাচ্ছে, কিন্তু একটা টাকাও রাখতে পারছি না। তার মানে তার হচ্ছে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে অভাব চলছে। সে মানি ম্যানেজ করতে পারছে না, টাকা আসছে কিন্তু সেই টাকাকে সে ধরে রাখতে পারছে না। তো এই যে টাকা ধরে রাখতে পারছে না, তার কারণ হচ্ছে তার বাড়ির নৈরিত কোণটা দুর্বল হয়ে আছে। নৈরিত কোণে হতে পারে ব্যালকনি আছে, নৈরিত কোণে বারান্দা আছে, কোনো না কোনো কারণে কোনো না কোনো জায়গায় বেরিয়ে যাচ্ছে। সেই টাকা তার টাকা হয়েও তার টাকা হিসেবে অবস্থান করছে না। মানে আমার টাকা হচ্ছে আমি ইউটিলাইজ করতে পারছি না। এরকম অনেক সময় হয় যে ব্যাংকে টাকা আটকে গেছে, ব্যাংক টাকা ছাড়ছে না, ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে কিছু প্রবলেম হয়েছে, এরকম বিভিন্ন টাইপের প্রবলেম দেখতে পাওয়া যায়। তাই এই নৈরিত কোণটাকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে হবে এবং খুব ম্যাসিভ করতে হবে, মানে ভারী। নৈরিত কোণটা হচ্ছে ভারী হবে। ঈশান, উত্তর, পূর্ব এই দিকগুলো যেমন মোটামুটি হালকা হবে, নৈরিত কোণটা কিন্তু ভারী ম্যাসিভ করতে হবে। যদি বাড়ি করা হয়, আমরা যদি কাউকে বাস্তু গাইডেন্স দিতে যাই, এই ক্ষেত্রে আমরা নৈরিত করে কিন্তু 15 ইঞ্চি দেওয়াল বা 10 ইঞ্চি দেওয়াল, বাকি সব জায়গায় 8 ইঞ্চি 5 ইঞ্চি করে দেবো। কিন্তু নৈরিত করে আমরা 10 ইঞ্চি দেওয়াল প্রেফার করি। নৈরিত করার দেওয়ালটি মোটা হবে এবং অবশ্যই সেটা শক্তপোক্ত হবে অন্যান্য দেওয়ালের থেকে। দক্ষিণ পশ্চিম দিকে কর্তার শয়ন কক্ষ থাকে। যিনি কর্তা, যিনি হচ্ছে গিয়ে বাড়ির সবচেয়ে স্টেবল পার্সোনালিটি, তার শয়ন কক্ষ এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে করতে হবে। এবং সেই ঘরে যে প্রচুর খোলা খোলা জানালা থাকবে তা কিন্তু একেবারেই নয়। এখানে জানালাও কিন্তু খুব ভাবনা চিন্তা করে রাখতে হবে। জানালা, দরজা এই প্রত্যেকটা জিনিসকেই ভাবনা চিন্তা করে আমাদেরকে রাখতে হবে। এবং যদি আমরা সেটা করতে পারি, তাহলে কিন্তু আমরা এখানে প্রচুর সমৃদ্ধি গেইন করতে পারবো। সমৃদ্ধির থেকেও ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো সুস্থতা। আমরা কিন্তু অবশ্যই সুস্থতা প্রাপ্ত হতে পারবো। নৈরীক্ষণ যদি পীড়িত হয়, নৈরীক্ষণ যদি দুর্বল হয়, সেই ক্ষেত্রে হতাশা, অবসন্নতা, যে অনীহা, টাকা পয়সা আসছে আর ভালো লাগছে না কাজ করতে যেতে, ওই যা হয়েছে হয়েছে, চলে যাবে, যাচ্ছে, আবার কি আর কাজ করবো না,
আর ভালো লাগছে না। এই টাইপের মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে মানুষজনের মধ্যে, যে চলে তো যাচ্ছে, বেঁচে তো আছি, আবার কি। নৈরিতকোণ যদি ছিদ্রযুক্ত হয়, মানে নৈরিতকোণে স্বামী স্ত্রী রয়েছে এবং নৈরিতকোণটা ছিদ্র রয়েছে, সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী তো চালিয়ে দেবে, অসুবিধা নেই, কিন্তু শাশুড়ির সঙ্গে প্রবল অশান্তি হতে দেখতে পাওয়া যাবে। মানে জেনারেশন, দুটো জেনারেশন বা পরপর জেনারেশনের মধ্যে তীব্র অশান্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে, অ্যাডজাস্টমেন্টের অভাব, সেটা আমরা দেখতে পাবো। এবং নৈরিতকোণ যদি দুর্বল হয়, সেই ক্ষেত্রে প্রথম শরীরের যে অংশটা আঘাতপ্রাপ্ত হয়, সেই অংশটা হচ্ছে আমাদের লিভার এবং আমাদের মূত্রনালী। জাতক বা জাতিকা বা বাড়ির লোকজন, তাদের মূত্রনালী, প্রস্টেট সংক্রান্ত সমস্যা, এইগুলো দেখতে পাওয়া যায়। তো এই এক্স্যাক্টলি এই বিষয়টা নিয়ে আমার একটা দুর্দান্ত অভিজ্ঞতা আছে, সেটা আমি আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করবো। এখন রেকর্ডিং এর মধ্যে সেটা করা যাবে না। তো ছিদ্র মানে হচ্ছে, ধরুন ওখানে একটা পাইপ আছে, ওখান থেকে জল বেরিয়ে যাওয়ার পাইপ রয়েছে, ওখানে হচ্ছে কি একটা ওপেন কিছু রয়েছে, ওখানে এসি লাগানোর জন্য, উইন্ডো এসি লাগানোর জন্য একটা গর্ত বানানো হয়েছে। তো এই বিষয়গুলোই হচ্ছে গিয়ে ছিদ্র। ছিদ্র মানে হচ্ছে গ্যাপ, ছিদ্র মানে শূন্যতা। এবার হচ্ছে কি উত্তর পশ্চিম দিকে সবচেয়ে বড় ইউটিলাইজেশন, সেটা হচ্ছে টাকা পয়সা রাখা। এই উত্তর পশ্চিম দিকে আমরা বাড়ির সিন্ধু, যেখানে টাকা পয়সা খুব নিরাপদে থাকবে, এই জায়গাটাকে আমরা স্থাপন করব। এখানে টাকা পয়সা থাকবে, জমবে, রাখবো। এই কাজটার জন্য আমরা উত্তর পশ্চিম দিকটাকে ইউজ করব। গয়নাগাটি, বাড়ির দলিল, এই সমস্ত গুলো আমরা উত্তর পশ্চিম দিকে রাখবো। এবার আপনার মনে হলো যে আমার তো বাড়ির দলিলটা উত্তর পশ্চিম দিকে রয়েছে, এই বাড়িটাকে বেচবো, তাহলে বাড়ির দলিলটা, ওটাকে উত্তর পশ্চিম দিক থেকে বার করে নিয়ে আসুন। নিয়ে, ভুল বললাম, দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে, কারণ আপনার সিন্ধুক ওখানে, তাহলে দক্ষিণ পশ্চিম দিক থেকে বাড়ির দলিলটাকে বার করে নিয়ে এসে উত্তর পশ্চিম দিকে রাখার ব্যবস্থা করুন। বায়ুগুণে যেই মাত্র থাকবে ওটা, সঙ্গে সঙ্গে ওটা বিক্রি হয়ে যাওয়ার বা ওই প্রপার্টিটা রিলিজ হয়ে যাওয়ার সম্ভাবনা, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই বিষয়টা একটু পরিষ্কার হলো, লাস্টলি যেটা বললাম। স্যার এই নৈಋত্য কোনটা স্যার, এইটা অমিট করে গেছিলাম স্যার, এটা একটু বলবেন স্যার, কোন দিকটা বলছেন? নৈঋত কোণটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। আমরা লাস্টে যেটা বললাম সেটা হচ্ছে, আমার একটা বাড়ি রয়েছে, সেই বাড়িটার দলিল আমি কোথায় রাখবো। মানে এই দলিল আমি সাধারণত রাখবো দক্ষিণ পশ্চিম দিকে, কারণ ওটা সবচেয়ে স্টেবল, সবচেয়ে পাওয়ারফুল, শক্তপোক্ত জায়গা, সলিড জায়গা। ওখানে ওগুলো রাখলে পরে কোনো ক্ষতি হওয়ার জায়গা নেই, চুরিচামারি হওয়ার জায়গা নেই। কিন্তু যখন আমার এই বাড়িটা বিক্রি হয়, আমি চাইছি আমার বাড়িটা বিক্রি হয়ে যায়, তখন আমি এই বাড়িটার যে দলিল, তাকে কিন্তু নিয়ে এসে রাখবো আমার উত্তর পশ্চিম দিকে। উত্তর পশ্চিম দিকে রাখার সঙ্গে সঙ্গে দ্রুত বিক্রি হওয়ার টেন্ডেন্সি বাড়তে দেখতে পারি। স্যার আমি সুমন বলছি। যদি ধরুন কোনো একটা প্রপার্টি নিয়ে কেস চলছে, তাহলে সেই প্রপার্টির কেসের যে দলিলটা বা কেসের যে কাগজপত্র, সেটাও যদি উত্তর পশ্চিমে রাখা হয় তাহলে কি দ্রুত সমাধান হতে পারে? না, একদমই না। বাড়ি নিয়ে যদি কেস চলে, তাহলে সেই কেসের যে কাগজপত্র, সেগুলো সবসময় আপনার একটু যে লড়াইয়ের দিক, মানে হচ্ছে কি অগ্নিকোণ, সেখানে আপনাকে রাখতে হবে। এবার যদি আচ্ছা। এমন কোনো জমি হয়, ধরুন আপনার একটা জমি রয়েছে, আপনি জমিটা প্রমোটারকে দিতে চাইছেন, কিন্তু সেখানে কেস চলছে, মানে প্রমোটারকে দিতে চাইছেন, কিন্তু সেখানে হচ্ছে কি আপনার পরিজনরা কেস করে রেখে দিচ্ছে, এবং আলটিমেটলি সেই কেসের জন্য জমিটা বেরোচ্ছে না। তখন আপনি উত্তর পূর্ব দিকে গিয়ে রাখবেন।
আপনি সেই বাড়িটাকে দখল করতে নিতে চাইছেন, উত্তর পশ্চিমে নয়, আপনি সেই বাড়িটাকে দখল করতে চাইছেন, আপনি সেই বাড়িটাকে অধিগ্রহণ করতে চাইছেন, সেই ক্ষেত্রে একেবারেই উত্তর পশ্চিমে রাখা যাবে না। সেই ক্ষেত্রে রাখতে হবে অগ্নিকোণে, আপনি জিতবেন, জয়লাভ করে জিতে নিয়ে যাবেন। পূর্ব দিকেও রাখা যেতে পারে। পূর্ব দিকটা হচ্ছে ইন্দ্রের দিক, পূর্ব দিক আমাদের বিজয় নির্দেশ করে। আচ্ছা, দক্ষিণ পশ্চিম দিকে আমরা জলের ভূগর্ভস্থ, এটা আমরা রাখবো না। এই ক্ষেত্রে জাতকের উন্নতি পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে, জাতকের উন্নতি বাধাপ্রাপ্ত হবে, এবং জাতককে চেষ্টা থাকা সত্ত্বেও জীবনে উন্নতি করতে পারবে না। টাকা কিন্তু একদম জমবে না। কিন্তু সেগুলো হচ্ছে কি, যেগুলো আসছে সেগুলো গাড্ডায় পড়ছে। গাড্ডা মানে গর্ত, ওখানে গর্ত রয়েছে, সেই গাড্ডাতে যখন পড়ছে তখন সে টাকা পয়সার উন্নতি ডেভেলপমেন্ট দিতে পারছে না। তাহলে আমাকে দক্ষিণ পশ্চিম দিকে ভূগর্ভস্থ কোনো গর্ত গাড্ডা এগুলো কিছু করা যাবে না, বরঞ্চ ওটাকে অনেক বেশি সলিড, অনেক বেশি হার্ড করতে হবে। যদি আপনি চান, সেই ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকের যে মেঝেটা আছে সেটাকে একদম ঢালাই করিয়ে দিতে পারেন। মানে মেঝেটা একদম রড ফড দিয়ে ঢালাই করিয়ে দেওয়া, সলিড সিমেন্ট দিয়ে করা ঢালাই, সেরকম করা যেতেই পারে। দক্ষিণ পশ্চিম দিকে বাড়ির প্রবেশদ্বার, এটি আমরা করব না। দক্ষিণ পশ্চিম দিকে বাড়ির প্রবেশদ্বার হলে পরে ওইখান থেকে বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি ঢুকবে, এবং জাতক বা জাতিকার মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে। যদি দক্ষিণ পশ্চিম দিকে দরজা হয়, সেই ক্ষেত্রে জাতক কিন্তু নিজেকে নিয়ে অনেক অনেক বেশি সেন্সিটিভ ইমোশনাল হয়ে থাকবে, এবং সেই ক্ষেত্রে জাতকের মধ্যে নেগেটিভ থটস সেগুলো ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যাবে। আচ্ছা, আহ জলের ট্যাঙ্কটা আমরা করব না, এবং এই এই জলের ট্যাঙ্ক বা গর্ত, অ্যাকুয়ারিয়াম নিচু করে রাখা, এই সমস্ত গুলো যদি দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা ইত্যাদি থেকে সহজে রেহাই পাওয়া যাবে না, সহজে কিন্তু মুক্তি পাওয়া যাবে না। যদি দক্ষিণ পশ্চিম দিকে আমাদের বেসমেন্ট থাকে, সেটাও বাস্তু সমস্যা, হতাশা, উৎকণ্ঠা, অবসাদ, মনের মধ্যে ডিপ্রেশন, কষ্ট, এবং ধীরে ধীরে অন্যদের থেকে নিজেকে একটু ডিটাচ করে নেওয়ার চেষ্টা, আলস্য বাড়বে, কাজ হয়েও না হওয়ার টেন্ডেন্সি, হওয়া কাজ যাচ্ছে, জানে হয়ে যাবে, কিন্তু গিয়ে দেখলো আজকে হলো না। চাকরির ইন্টারভিউতে চাকরি হয়ে গেছে, কিন্তু যে লোকগুলো সই করবে এখনো সই করে দিচ্ছে না। চাকরি তো তার হয়েই গেছে, সে চাকরি এবার পাবে, সে এবার জয়েন করবে চাকরিতে, কিন্তু জয়েন করতে গিয়ে দেখছে কিছুতেই জয়েনিংটা হচ্ছে না। বাকি সব ঠিক আছে, কিন্তু জয়েনটা করতে পারছে না। এটা হচ্ছে গিয়ে এই ধরনের ঘটনা থাকলে দেখতে পাওয়া যায়। দীর্ঘসূত্রিতা, বিলম্ব, আলস্য, এই বিষয়গুলো আমরা দেখতে পাই। বাড়িতে যদি কোনো রকম খারাপ কিছু চলে, এবার এই পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, বাড়িতে কোনো খারাপ কিছু চলছে, কেউ আপনার ক্ষতি করবার চেষ্টা করছে বা কেউ আপনার ক্ষতি করছে, তো এই অবস্থায় দক্ষিণ পশ্চিম দিকের দেওয়ালে ফাটল ধরতে পারে। হঠাৎ করে দেখলেন যে হঠাৎ চোখে পড়লো, আরে দক্ষিণ পশ্চিম দিকের দেওয়ালটায় তো একটা ফাটল ধরেছে, তার মানে হচ্ছে কেউ বাইরে থেকে ক্ষতি করবার চেষ্টা করে যাচ্ছে, এবং এই ফাটল দিয়েই আপনার বড় ধরনের সমস্যা, বড় ধরনের সর্বনাশ ইত্যাদি হওয়ার একটি সম্ভাবনা সেটি কিন্তু রয়েছে। তাই এই ফাটলকে ইমিডিয়েট মেকআপ করতে হবে। এই ফাটল যদি দেখতে পাওয়া যায় দক্ষিণ পশ্চিমের দেওয়ালে, তাহলে সেই ফাটলকে ইমিডিয়েট ফাটল মুক্ত করতে হবে, কে মেরামত করে দিতে হবে। এই দিকে যদি আমরা রান্নাঘর করি, তাহলে ধীরে ধীরে এনার্জি ডাউন হতে শুরু করে। এনার্জি ফ্লো, কিছু একটা করবো, কিছু একটা বড় কিছু করব, এই বড় কিছু করবার আগে বাধা বিপত্তি বাড়তে শুরু করে, এবং কিছুতেই সেই ডেভেলপমেন্টের জায়গাটা পাওয়া যায় না, সমস্যা প্রবল ভাবে আসতে শুরু করে। তো তাহলে মোটামুটি আমরা আমাদের চারটে দিক এবং চারটে বিদিক সম্পর্কে জানলাম। এগুলো হচ্ছে আমাদের বাস্তুর বেসিক গ্রামার, এগুলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, এবং তারপরেই কিন্তু আমরা বিষয়গুলোকে আইডেন্টিফাই করতে পারবো। এর পরের দিনের ক্লাসে আমরা তত্ত্ব সম্পর্কে জানব, যে বিভিন্ন রকমের তত্ত্ব, তাদের কিভাবে তারা উৎপত্তি হয়,
কিভাবে তারা ডেভেলপড হয় এবং কিভাবে তারা অন্য তত্ত্বকে ধ্বংস করে। স্যার, তো এই দক্ষিণ ক্ষেত্রে পশ্চিম আমাদের দিকে স্টেয়ার, হলো দক্ষিণ পশ্চিম দিকে স্যার সিঁড়ি থাকলে। দক্ষিণ পশ্চিম দিকে সিঁড়ি থাকলে কোনো খুব একটা বড় অসুবিধা নাই, দক্ষিণ পশ্চিম দিকে সিঁড়ি করা যেতে পারে। এবং দক্ষিণ পশ্চিম দিকে সিঁড়ি থাকলে পরে সেটা কিন্তু বলবানই হয়, শক্তপোক্ত হয়। কিন্তু সিঁড়ির যে দরজা, মানে সিঁড়িতে যে উঠবো প্রথম দিকটা, সেটা চেষ্টা করতে হবে পূর্ব দিক থেকে উঠছি অথবা উত্তর দিক থেকে উঠছি। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম বাস্তুর চারটে দিকের বিষয়। এর পরের দিন আমরা পাঁচটা তত্ত্ব সম্পর্কে জানবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিছুটা নিউমারোলজি সম্পর্কেও জানবো। এবং এই ক্লাসটা আমাদের হবে দুটো ক্লাসের পরে, মানে আমরা নেক্সট ক্লাসে অ্যাস্ট্রোলজি ক্লাস করব, তারপরের ক্লাসেও আমরা অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানবো এবং তারপরে আমরা বাস্তুর পঞ্চতত্ত্ব সম্পর্কে জানবো, জেনে তারপরে আমরা নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বের দিকে এগোবো। তো যেহেতু আমাদের এই ক্লাসটা একটু অন্য টাইপের ডিজাইন করা রয়েছে, তো এই ক্লাসে আমাদের যখন পুরো ব্যাপারটা কমপ্লিট হবে, কমপ্লিট হতে হতে আমরা দেখতে পাবো যে আমাদের এডুকেশন লেভেলটাও মোটামুটি কমপ্লিট হয়েছে। যাই হোক, এবার আমাদের যেটা কাজ আজকে সেটা হচ্ছে সৌরভ বাবু বার্থ চার্টটা দেয়। তাহলে সৌরভ বাবু একটু বলুন ডেট অফ বার্থটা। হ্যালো, ডেট হ্যাঁ, অফ বার্থ ডেট অফ হচ্ছে 26 ছাব্বিশ। আগস্ট হ্যাঁ, 1977। টাইমটা বলুন। সময় হচ্ছে এই মানে ভোরবেলার দিকে 12:30-1টার মধ্যে। এক্সাক্ট তো মা বলতে পারে না। আর প্লেস অফ বার্থটা বলুন। আলিপুরদুয়ার। আজকে আমরা একটা প্র্যাকটিক্যাল কুণ্ডলী দেখছি। আমরা এর আগেও বিভিন্ন কুণ্ডলী দেখা অল্প বিস্তর প্র্যাকটিস করেছি, কিন্তু আজকে আমরা একটু ইন ডেপথে একটা কুণ্ডলী দেখবার চেষ্টা করব। তো আমি একটু চার্টটাকে শেয়ার করি আপনাদের সাথে। দেখুন চার্টটা মোটামুটি শেয়ার হয়েছে, চার্টটা দেখতে পাওয়া যাচ্ছে। হুম। তো এখানে লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন আর রাশি না স্যার, রাশি মিথুন মিথুন লগ্ন স্যার। আপনি তো রাত্রি দুপুর 12টা বলেছেন। না না, আমি ভোরবেলা বা 12:30 থেকে 1টা বলছি। ভোরবেলা না মানে মাঝরাত্রি? 26 তারিখ পড়েছে, 25 তারিখ মাঝরাতে। হ্যাঁ, 25 তারিখ ক্রস করে 26 তারিখ। সেটাকে কেউ ভোরবেলা বলে নাকি? মানে আচ্ছা আচ্ছা। সেটা তো মাঝরাত্রি। তো যাই হোক, ঠিক একটা 26শে আগস্ট 1977। মিথুন লগ্ন আর হচ্ছে হ্যাঁ, ধনুর। ধন্যবাদ। তো আমরা এই এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওনার যে দশা চলছে এটা বৃহস্পতির দশা, কেতুর অন্তর্দশা। কেতু কাট হ্যাঁ হ্যাঁ। উন আঘাত ক্ষত এগুলোকে নির্দেশ করে। ফলে ওনার আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা খুব স্পষ্ট ভাবেই রয়েছে। এবার হচ্ছে গিয়ে যখন ওনার এই ঘটনাটা ঘটেছে সেটা হুম হচ্ছে গিয়ে বৃহস্পতি কেতু রাহুর সময়। তার মানে বৃহস্পতি কেতু রাহু 21/12/2024 থেকে শুরু হয়েছে, সেই সময় এই ঘটনাটা ঘটেছে। এবার এই ঘটনাটা ঘটবার জন্য যে কারণ সেটা হচ্ছে কি ওনার চার্টে কিছু অ্যাক্সিডেন্টাল কম্বিনেশন এটা থাকা উচিত, এটা না থাকলে তো হবে না। হুম। স্যার, অ্যাক্সিডেন্টাল কম্বিনেশন বলতে অ্যাক্সিডেন্টাল কম্বিনেশন যদি আমরা খুঁজে বার করবার চেষ্টা করি, তাহলে প্রথম হুম কম্বিনেশন হচ্ছে মঙ্গলের উপস্থিতি এবং এই হুম ঘরটার উপরে, ফোর্থ হাউসটার উপরে রাহুর অবস্থান, তার উপরে শনির দৃষ্টি, তার উপরে মঙ্গলের দৃষ্টি। যদিও এই দৃষ্টিটা খুব এফেক্টিভ দৃষ্টি নয়। এফেক্টিভ দৃষ্টি নয় কেন? কারণ মঙ্গল রয়েছে 2 ডিগ্রি 23 মিনিটে
আর অন্যদিকে রাহু রয়েছে 2 ডিগ্রি 47 মিনিটে। মঙ্গল অ্যাকচুয়ালি লগ্নের দ্বাদশেই রয়েছে, লগ্নের থেকে ঠিক আগে রয়েছে, লগ্নের আগে থাকার জন্য মঙ্গলের নেগেটিভ ইম্প্যাক্ট বেড়েছে। আর এখানে মজার জিনিস হচ্ছে লগ্ন আর বৃহস্পতি এরা কিন্তু ভীষণ ভীষণ ক্লোজ কম্বিনেশনে রয়েছে। লগ্নের সঙ্গে গায়ে লেগে রয়েছে বৃহস্পতি। তো হুম এই হুম লগ্নের সঙ্গে যে বৃহস্পতি সংযুক্ত হয়ে রয়েছে, এটা সেই হুম একটা কথা আছে না যে জাকো রাখে সাই মার সকে না কই, এরকম টাইপের একটা ব্যাপার। তো একে হচ্ছে কি বৃহস্পতি সমস্ত দিক দিয়ে প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে। আর কিন্তু মঙ্গল বা কেতু এরা সমস্যা সৃষ্টি করতে পারেনি। তো এইখানে শনির দৃষ্টি রয়েছে রাহুর উপরে, মঙ্গলের দৃষ্টি সেটা রয়েছে রাহুর উপরে, মঙ্গলের প্রভাব সেটা রাহুর উপরে রয়েছে। আমরা যদি নবাংশ কুণ্ডলী দেখি, সেই ক্ষেত্রে উম সেই ক্ষেত্রে 6th হাউসটার ওপরে, যেটা কিনা কালপুরুষের মস্তক, 6th হাউসের ওপরে, এই ক্ষেত্রে 6th হাউস হচ্ছে এইটা কালপুরুষের মুখমণ্ডল। সেই মুখমণ্ডলের উপরে আমরা দেখতে পাচ্ছি আহ শনির দৃষ্টি রয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে। ফলে এই ক্ষেত্রে আমরা নিশ্চিন্ত হতে পারছি যে মুখমণ্ডল সেখানে কিন্তু একটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটা রয়েছে, এবং এই আঘাতটা প্রকট হয়ে উঠতে পারে। এবং এটা এই দশা সাপেক্ষে এই আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটা কিছুটা হলেও বেড়েছে, এবং বেড়ে গিয়ে ওনার কিন্তু এই আঘাত প্রাপ্তি, কষ্ট, ব্যথা, যন্ত্রণা এগুলোকে একটা মারাত্মক লেভেল দিয়েছেন। এই চার্টটার ক্ষেত্রে আরেকটু কয়েকটা জিনিসকে যদি আমরা দেখি, তার মধ্যে প্রথমটা হচ্ছে কি চতুর্থ ভাবে রাহু রয়েছে। চতুর্থ ভাবে রাহু গৃহ সুখের হানি নির্দেশ করে। এই ধরনের মানুষদের যাদের চতুর্থে রাহু আছে, তাদের ওয়াইফ যদি পুরুষ হয়, তাদের ওয়াইফের চাকুরি করবার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। কিন্তু সেই চাকরিতে কোনো সন্তুষ্টি থাকে না। চাকরি করছে কিন্তু সবসময় মনটা খারাপ যে আমার চাকরি করতে যেতে হচ্ছে, আমার চাকরি করতে যেতে হচ্ছে। এদের কর্মক্ষেত্রে কিন্তু সন্তুষ্টির অভাব থাকে। তো আপনার মিসেস চাকরি করেন, হ্যাঁ স্যার, মিসেস হাই স্কুলে চাকরি করে, হ্যাঁ। কিন্তু এই চাকরির জায়গায় একটা স্যাটিসফ্যাকশনের অভাব এটা দেখতে পাওয়া যাবে। চাকরি করতে গিয়েই মনে হয় আবার সেই ক্লাস, আবার সেই ঠিক স্যার, যাচ্ছি, একদম। একদম একদম স্যার, ওর এইটা পড়ে না, ভীষণ ভাবে আছে। পড়ে না, বাচ্চাগুলো জ্বালিয়ে মারছে, কাঠি করছে। হ্যাঁ 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 স্যার, ঠিক বলছেন, একদম ঠিক। তো এই ল্যাক অফ স্যাটিসফ্যাকশন এটা আমরা দেখতে পাবো। এখানে কিন্তু কোন রকম কোনো মুক্তি নাই। এবং ওনাকে বিয়ে করেই ভদ্রমহিলার কিন্তু এই যে প্রেশার সেটা ওনাকে ফেস করতে হচ্ছে। এর জন্য ওনাকে প্রতি মাসে অন্তত দুটো করে ভালো ভালো শাড়ি কিনে দেওয়া উচিত। নেক্সট আমরা একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে চন্দ্র অবস্থান করে রয়েছে সপ্তম ভাবে। চন্দ্র সপ্তম ভাবে অবস্থান করে থাকার দুটো রয়েছে, দুটো রেজাল্ট রয়েছে, একদম সিম্পল রেজাল্ট দুটো। তার মধ্যে একটা হচ্ছে, এবং এই চন্দ্রটা কিন্তু মঙ্গল দৃষ্ট, তার মানে উনি এবং ওনার ওয়াইফ দুজনেরই কিন্তু মাঙ্গলিক হওয়া উচিত। এবং ওনার হ্যাঁ স্যার, দুজন মাঙ্গলিক, দুজনই মাঙ্গলিক। ওনার ওয়াইফ যিনি, তার হচ্ছে গিয়ে আহ শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝেই ভোগান্তি। এই শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তির মধ্যে অ্যাক্টিভ অর্গ্যানস যদি আমরা ধরি, সেই ক্ষেত্রে গলা, বুক, শ্বাস, এই সমস্ত অঙ্গ, মানে শরীরের পেটের উপরের দিকের অংশ, মাথার নিচের দিকের অংশ, এগুলো নিয়ে মাঝে মাঝেই ওনার ভোগান্তির একটা সম্ভাবনা এটা হচ্ছে গিয়ে থাকা হুম উচিত। হুম তো আপনারা ধীরে ধীরে চার্ট প্রেডিকশনের মধ্যে ঢুকছেন, বুঝতে পারছেন হুম কিভাবে চার্ট প্রেডিক্ট করতে হয়। তাদের হুম গ্রোথ এটা খুব ভালো হচ্ছে। এটা তো ভীষণই ভালো। এবং আপনারা যে শিখছেন, এই হুম শেখার যে প্রসেস বা আপনাদের যে হুম অগ্রগতি, সেটা কিন্তু হুম। রীতিমতো স্যার এই মিউট হয়ে গেছে। স্যার এই চার্টের ভালো দিক কোনগুলো আছে একটু বলবেন? এই চার্টের মধ্যে সবচেয়ে বলবান দিক, সবচেয়ে স্ট্রং দিক হচ্ছে গিয়ে এই লগ্নে বৃহস্পতির উপস্থিতি। আর আচ্ছা স্যার। আরেকটা খুব ভালো দিক হচ্ছে গিয়ে রবিটা সক্ষেত্রে। এই মানুষটা রবি অর্থাৎ সকেট। সৌরভ মিত্র নামের মানুষটা, ইনি চেষ্টা করলে পরেই রাজনৈতিক ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে একটা বড় কিছু একটা আইডেন্টিটি এটা ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ তবে স্যার। এই রবি বুধ বুধাদিত্য যোগটাও ইনকমপ্লিট, মানে একটা 6 ডিগ্রিতে আর একটা 26 ডিগ্রিতে বৃত্তাংশের মধ্যে না পড়ার কারণে বুধাদিত্য যোগটা দুর্বল হয়েছে। এই ব্যাপারটা হুম আমাদেরকে খেয়াল রাখতে হবে।
এবং খেয়াল রেখে আমাদেরকে প্রেডিকশন করতে হবে। ফলে এই চার্টের যা কন্ডিশন, তাতে এডুকেশনের জায়গাটা কিন্তু কিছুটা হলো ডিস্টার্ব হয়েছে। আর সপ্তমে চন্দ্র থাকার জন্য এই ভদ্রলোকের জন্য বিজনেস, এটা হচ্ছে আলটিমেট প্রফেশন, মানে শেষ পর্যন্ত গিয়ে ব্যবসায় মনোনিবেশ করতে হবে। আমার হ্যাঁ। আমার রাজনীতি স্যার, একটা লাস্ট কোশ্চেন, রাজনীতি আর হচ্ছে অ্যাস্ট্রোলজি বা এইটা কোনটা বেটার হবে, মানে কোনটাকে বেশি করে ফোকাস করলে ভালো হবে? দুটোই করুন। রাজনীতিটাকে প্রত্যক্ষ ভাবে করুন, অ্যাস্ট্রোলজিটাকে অল্প অল্প করুন। রাজনীতিটা খেটে করুন, অ্যাস্ট্রোলজিটা আপনা আপনি হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার, থ্যাংক ইউ। এই নবাংশ কুণ্ডলী কেন দেখলেন, এটা বুঝতে পারলাম না তো এই জায়গাটা। আমরা আস্তে আস্তে বুঝতে পারবো, আমাদের তো আমরা তো এখন শিশু। তো আমাদের একটা বল আছে, বলটার নাম হচ্ছে বিংশ পাক বল। বিংশ পাক বল মানে হচ্ছে 20 নম্বরের উপরে বিভিন্ন কুণ্ডলীকে নম্বর ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। তো এই যাদের নাম্বার বেশি আছে তারা হচ্ছে 3টে কুণ্ডলী। একটা হচ্ছে আমাদের জন্মকুণ্ডলী, দ্বিতীয় হচ্ছে নবাংশ, আর তৃতীয় হচ্ছে ষষ্ঠী অংশ। তো এই ষষ্ঠী অংশ, নবাংশ, এদেরকে বলা হয় মুখ্য পরিপূরক কুণ্ডলী। এরা হচ্ছে আমাদের পরিপূরক কুণ্ডলী। বুঝতে পারলেন? হ্যাঁ। মানে আমরা যে কোনো বিচারের সময় একবার করে নবাংশটাকে দেখে নিতে পারি। নবাংশ দেখলে পরে ভালোই হয়। আচ্ছা, নবাংশ থেকে কি আমরা মিসেস এর ব্যাপারটা বেশি বুঝতে পারি বা বিয়ের পরবর্তী জীবনটা বুঝতে পারি, এরকম কোনো বিষয় আছে? হ্যাঁ, অবশ্যই আছে। নবাংশ বিবাহিত জীবনকে ইন্ডিকেট করে, নবাংশ জীবন সঙ্গী বিচার করা হয়। আচ্ছা, রেমিডি কিছু বলবেন বা এটার জন্য কিছু? না, রেমেডিতে আমরা যাব না এখন। ঠিক আছে। এই মুহূর্তে রেমেডি হিসেবে আপনি যেটা করতে পারেন, আপনার কি হ্যাঁ স্যার। চেস্টে কোনো প্রবলেম আছে, চেস্টে বা কিডনিতে? না স্যার, চেস্টে প্রবলেম নেই, কিডনিতেও নেই, চেস্টে কখনো কখনো একটু মনে হয় সামান্য ব্যথা করে, সামান্য। তাহলে মনে হয় এটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন আর স্যার তীব্রভাবে। মহামৃত্যুঞ্জয়, স্যার একটা কথা বলবো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটা আছে ওং ত্র্যম্বকম যজামহে, ওখান থেকে শুরু করবো, না ওং হং জুং সাহা ওং ভূর ভুবঃ স্বাহা ওং ত্র্যম্বকম যজামহে এখান থেকে শুরু করবো? এই তো, ওম ত্রয়ম্বকম যজামহে। না, তার আগে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি ওং হং জুং সাহা ওং ভূর ভুবঃ স্বাহা ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর মুক্ষীয় মামৃতাৎ স্বাহা ভুহা ভূ ওং তহা জুং হং ওং। এই পুরোটা করবো না অতটুকুটাই করবো? এটা তো পুরোটা নয়, এটা পরে অ্যাড করা হয়েছে। আমাদের এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের একটা গল্প আছে, সেটা আপনারা পরে শুনবেন। মার্কণ্ডেয় ঋষি যজুর্বেদে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি রচনা করেন, এবং সেখানে ওই হুম। সংক্ষিপ্ত অংশটি রয়েছে, হুম। ওটা কিন্তু নাই। এই পুরোটা পরে অ্যাডিশন করা হয়েছে। যাই হোক। ও আচ্ছা আচ্ছা। হুম। ওনার 16 বছর বয়সে মরে যাওয়ার কথা হয়েছিল, কিন্তু যম যখন ওনাকে নিতে আসেন, তখন উনি একটা শিবলিঙ্গ বা শিব মূর্তি, তাকে হচ্ছে হ্যাঁ হ্যাঁ। গিয়ে জড়িয়ে ধরে ভগবানকে ডাকতে থাকেন। তো শিবকে জড়িয়ে বুঝতে ধরার পেরেছি। কারণে শিব এসে ওকে বাধা দেন, যে তুমি যমকে বলেন যে তুমি এই ভক্তটাকে ছেড়ে দাও। তো হ্যাঁ যম হ্যাঁ। তখন পাশ নিক্ষেপ করেন। এই যে পাশ যখন নিক্ষেপ করেন, হ্যাঁ। তখন হচ্ছে গিয়ে উম পাশ স্পর্শ করার সঙ্গে সঙ্গে যম এবং পাশ এই দুটোই ধ্বংস হয়ে যায়। তো তখন হচ্ছে গিয়ে এই ঋষি, যম ধ্বংস হয়ে যাওয়ার কারণে তখন জন্ম মৃত্যুর সন্তুলন নষ্ট হয়ে যাবে। তখন দেবতারা আবার শিবকে রিকোয়েস্ট রিকোয়েস্ট করে যমকে পুনরায় জন্মদান করেন, এবং তখন যম এসে এই মার্কণ্ডেয়কে আশীর্বাদ করেন দীর্ঘায়ু হওয়ার জন্য। দীর্ঘায়ু হওয়ার পরে আহ মার্কণ্ডেয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র স্তোত্র রচনা করেন। আচ্ছা, তো মোটামুটি আমাদের আজকের গল্প এই পর্যন্তই। আপনাদের জ্যোতিষ শিখতে কেমন লাগছে? খুব ভালো স্যার, খুব সুন্দর লাগছে। তো স্যার এক্সাম কবে নাগাদ হবে? এক্সাম মোটামুটি আমাদের হিসেব অনুযায়ী তো মার্চের শেষের দিকে হওয়া উচিত।
তাহলে এটা অনলাইনে হবে তো? অনলাইনে হবে, দুটো পার্ট হবে, একটা ওরাল হবে, একটা আমার যেটা ইচ্ছা রয়েছে একটা ওরাল হবে, আর একটা হচ্ছে গিয়ে ওই কোনো একটা সার্টেন টাইমের মধ্যে আপনারা করবেন, আপনাদেরকে একটা গুগল শিট দেওয়া হবে, সেই শিটের লিঙ্কটা আমরা ইয়েতে দিয়ে দেবো, ওই গ্রুপে দিয়ে দেবো, এবং ওই শিটটাকে আপনারা ফিল আপ করতে থাকবেন। ওই শিটটাতেই আপনাদের আর কি মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন হবে, এবং সেটাতে আপনারা ওই 100 বা 120 নাম্বারের পরীক্ষা সেটা আপনারা দিয়ে ফেলবেন। স্যার সবগুলো এক্সামই কি এরকম অনলাইনে হবে, না ওখানে গিয়ে দিয়ে আসতে হবে কিছু ব্যাপার না, আছে? এখানে গিয়ে কিছু দিতে হবে না, কিন্তু কিছু কিছু সময় আমাদের ওই থাকবে, বলতে হবে। আপনারা দেখেছেন যে এর আগে আমরা একটা উপাধি দিয়েছি জ্যোতিষ মার্তণ্ড, ওনারা বলেছেন এবং আমরা জ্যোতিষ মার্তণ্ড উপাধি দিয়েছি। তো এরকম ব্যাপারটা আপনাদের ক্ষেত্রেও হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক, শুভরাত্রি আমরা স্যার। এগিয়ে যাই। শুভরাত্রি সবাইকে, খুব ভালো থাকুন আপনারা। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি স্যার।